আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আমার অডিও একদম পারফেক্টলি শুনতে পাচ্ছেন নাকি? আমাকে একটু কমেন্টে জানিয়ে দেন। আমরা আমাদের আইএলটিএস এর এক্সক্লুসিভ ওয়েবিনারটা স্টার্ট করতে যাচ্ছি। যেহেতু আপনারা অনেকেই আজকে মোটামুটি আর্লি চলে এসেছেন, আমরা ভাবলাম যে আমরা আজকে একটু আর্লি চলে আসি এবং স্টার্ট করে দেই। আমার ভয়েস কি একদম ক্লিয়ারলি শোনা যাচ্ছে? একটু আমরা চ্যাট বক্সে লিখে দেই বাকিরা, যাতে করে আমরা ইয়ে করতে পারি, বুঝতে পারি যে আপনারা সবাই শুনতে পাচ্ছেন নাকি না। আমরা ভেরি সুন আজকের ওয়েবিনারটা স্টার্ট করে দিব। আই ক্যান অলরেডি সি। আচ্ছা, অনেকজন অলরেডি আসছেন। মোহাম্মদ সাকিব, সাব্বির হোসেন, ফাহিম মাহির, জারিফ রহমান, আম, অখি হালদার, আলিফ, আনোয়ারা বিনতে সাইফা, অনেকজন চলে এসেছেন। সো আমরা বেশি দেরি করব না। আজকে আমাদের আইএলটিএস লাইভের টপিকটা হচ্ছে আমরা রাইটিং টাস্ক 1 নিয়ে মেইনলি ডিসকাস করব। সো যারা যারা পার্টিসিপেন্টস আছেন, আপনারা কি টাইপ করতে পারছেন না নাকি কিছু? আমরা এখানে একটু দেখি যে আমাদের এখানে কোনো টাইপিং গ্লিচ হচ্ছে নাকি। আচ্ছা, আম, আমি দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে আচ্ছা গ্রেট, একজন আমাদেরকে থামস আপ দিয়ে জানিয়েছেন যে আমাদের অডিও শোনা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফাহিম মাহির ফর লেটিং আস নো যে তুমি শুনতে পাচ্ছো। দ্যাটস রিয়েলি হেল্পফুল। বাকিরাও যদি আমরা একটু থামস আপ দিয়ে দেই, থামস আপ দিয়ে জাস্ট একটু জানিয়ে দেই যে উই ক্যান হিয়ার, আপনারা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন। ওকে, অনেকজন দিয়ে দিয়েছে। আচ্ছা, সো আমরা মেইনলি আজকে আইএলটিএস রাইটিং টাস্ক 1 নিয়ে আলোচনা করব। চ্যাট ফিচারটা তো অন আছে, রাইট? সবাই তো চ্যাট করতে পারছে। ওকে, গ্রেট। আচ্ছা, আপনাদের যাদের যাদের যেরকম কোয়েশ্চেনস আছে, আপনারা একটু চ্যাট বক্সটা ইউজ করে কোয়েশ্চেনস গুলো ওখানে ড্রপ করে দিবেন, সো দ্যাট উই ক্যান, আমি যেতে যেতে অ্যাজ উই গো, আমি সবার কোনো প্রবলেম বা কোনো যদি কোয়েরি থাকে আইএলটিএস সম্পর্কে, সেগুলো যাতে আমি চ্যাট বক্স থেকে দেখতে পারি। সো একটু জাস্ট যাদের কোনো কোয়েশ্চেনস আছে, কোনো কোয়েরি আছে, কোনো হয়তোবা কোনো কনফিউশন আছে আইএলটিএস নিয়ে, যেটা আপনারা খুব করতে চাচ্ছেন, বলতে চাচ্ছেন, সেটা একটু জাস্ট চ্যাট বক্সে লিখে আমাদেরকে পাঠিয়ে দিবেন। আচ্ছা, অল রাইট। ঠিক আছে, আমরা তাহলে আজকের মেইনলি লাইভটা শুরু করে দেই। আম, হাসিব, একটু চেক করতে হবে যে ওনারা চ্যাট ফিচারটা ইউজ করতে পারছে নাকি, বিকজ কোনো চ্যাট আসছে না এখানে সামনে। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আজকে স্টার্ট করে দেই। প্রায় আমি দেখতে পাচ্ছি যে অনেকজনই চলে এসেছেন, সো উইল স্টার্ট ভেরি শর্টলি। আচ্ছা, আমাদের আই হোপ যে আমাদের স্লাইড দেখা যাচ্ছে ঠিকঠাক। হ্যাঁ, এইটা একটু ইয়ে করতে হবে, ঠিকঠাক করতে হবে। এটা একটু ফিক্স করে দাও, বিকজ ওনাদের কোয়েশ্চেন্স গুলো আমি নিতে পারছি না না হলে। ঠিকঠাক, ওকে, পারফেক্ট। কিন্তু হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিকঠাক, এটা তো চাচ্ছি না। এটা ইউজুয়াল যেরকম থাকে ওরকম থাকলেই হবে। হ্যাঁ, ইয়া। আচ্ছা, আমরা সেট আপ করতে করতে আমরা চ্যাট বক্সটা ওপেন করে দিয়েছি। আপনারা একটু দেখেন যে আপনারা আপনাদের কোয়েশ্চেন্স যেগুলো আছে, কনফিউশন যেগুলো আছে, ওগুলো একটু লিখে পাঠাতে পারছেন নাকি। সো উইড লাভ টু টেক আ লুক এট দ্যাট। আর আমরা ইন দ্য মিন টাইম আমাদের ক্লাসটা হচ্ছে শুরু করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আমাদের চ্যাট বক্সও কাজ করছে। আমাদেরকে অলরেডি জানিয়েছে সবাই যে ইটস ওকে, চ্যাট বক্স ইজ ওয়ার্কিং পারফেক্ট। আমাকে জানিয়েছে যে আমার অডিও স্পষ্ট শোনা যাচ্ছে। দ্যাটস গ্রেট। আচ্ছা, ঠিক আছে। সানোয়ার হোসেন ভাইয়া লিখেছেন শোনা যাচ্ছে না, বাকিরা কিন্তু শুনতে পাচ্ছেন ভাইয়া। সো একটু জাস্ট চেক করে দেখেন যে আপনার ডিভাইসে কোনো ইস্যু হয়েছে নাকি। ইনশাআল্লাহ দ্যাট উইল বি ফিক্সড। ওইটা ঠিক হয়ে গেলেই আপনি শুনতে পারবেন। আচ্ছা, তো আমরা
আজকে মেইনলি আইএলটিএস রাইটিং টাস্ক 2 নিয়ে ডিসকাস করব, রাইটিং টাস্ক 1 নিয়ে ডিসকাস করব। রাইটিং টাস্ক 1 নিয়ে ডিসকাস করার আগে আমি আপনাদেরকে ওভারঅল একটা জাস্ট ওভারভিউ দিয়ে দেই যে রাইটিং টাস্ক 1, কারণ আমি আপনাদের চ্যাট বক্সে কমেন্টস দেখেও বুঝতে পারছি যে অনেকে এমন আছেন যারা হয়তো একদম স্ক্র্যাচ থেকে বা বিগিনিং থেকে স্টার্ট করছেন। সো তাদের উদ্দেশ্যে আমরা জাস্ট 2-3টা স্লাইডই রেখেছি যেখানে আমরা ওভারঅল টাস্ক 1 এর বেসিক্স সম্পর্কে কিছু জিনিস জানতে পারবো, ঠিক আছে? সো একদম ফার্স্টে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমরা রাইটিং টাস্ক 1 এর ওভারঅল ফরম্যাট সম্পর্কে ধারণাটা রেখেছি। সো আমরা যদি ফরম্যাটের কথা বলি তাহলে একদম ফার্স্টে আমাদের কি জানতে হবে, আমাদের রাইটিং এক্সামে আইএলটিএস রাইটিং এ 2টা মূলত টাস্ক আছে, এটা তো আমরা সবাই নিশ্চয়ই জানি। ফার্স্ট টাস্ক 1, টাস্ক 2। আজকে আমরা টাস্ক 1 নিয়ে আলোচনা করব। টাইমিং 60 মিনিটস, অফ কোর্স এটাও সবাই জানেন, বাট যারা বিগিনার আছেন তাদের উদ্দেশ্যেই বলা। 2টো টাস্ক অ্যাটেম্প করতে হয়, তার মধ্যে টাস্ক 1 যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা একদম রিপোর্টেড স্টাইল রাইটিং হয়। রিপোর্টেড স্টাইল রাইটিং বলতে এখানে কিন্তু গল্প লেখার বা খুব স্টোরি টেলিং ওয়েতে আসলে বলার কোনো স্কোপ নাই। এটাতে আপনি ছবিতে যেটা দেখছেন আপনার হুবহু সেটাকে বর্ণনা করতে হবে। সো দেয়ার ইজ নো চান্স টু রিলি এখানে খুব ফ্লেয়ারি ল্যাঙ্গুয়েজ বা খুবই আমি কি বলবো, আমি রিচ ল্যাঙ্গুয়েজ বলবো না, বাট এখানে খুব বেশি লিটারেচারি বা লিটারারি এখানে অ্যাকচুয়ালি কোনো ওয়ার্ডস বা কোনো সেন্টেন্সেস রাখার কোনো স্কোপ নাই, বিকজ ইটস আ ভেরি একাডেমিক স্টাইল রাইটিং। এন্ড অলসো টাস্ক 1টা কিন্তু একদম ডিরেক্টলি আপনি ছবিতে যেটা দেখতেছেন ওইটাই আপনাকে রেপ্লিকেট করতে হবে আপনার রাইটিং এ। আচ্ছা, সেটা পেন দিয়ে লিখতে হয় না পেন্সিল দিয়ে লিখতে হয়? পেন দিয়েও লেখা যায়, পেন্সিল দিয়েও লেখা যায় রাইটিং টাস্ক 1 এবং 2, তবে দুটো কম্বাইন করে লেখা যায় না। এটা কখনো করবেন না, এটা কনফিউজিং হতে পারে অনেকের জন্য। সো দুটো কম্বাইন করব না। এবং টাস্ক 1 এর জন্য আমাদের ওয়ার্ড লিমিট থাকে হচ্ছে 150 ওয়ার্ডস মিনিমাম। মিনিমাম কথাটা ইম্পর্টেন্ট, বিকজ আমি এটা আমার আগে অনেকগুলো ভিডিওতেও বলেছি যে মিনিমাম অর্থাৎ এর বেশি আমরা কিছুটা হলেও লিখতে পারবো, কিন্তু আমরা এর কম কিন্তু লিখতে পারবো না। 150 ওয়ার্ডের কম লিখলে কিন্তু পেনালাইজ করা হয়। সো অফকোর্স সেটা কিন্তু একটা সিগনিফিকেন্টলি কম হতে হবে। সো আপনি যদি 149 ওয়ার্ড লিখেন তাইলে কিন্তু আবার আপনাকে পেনালাইজ করবে না, রাইট? সো এখানে সিগনিফিকেন্টলি কম লিখলে কিন্তু আবার আপনি পেনালাইজড হবেন। আচ্ছা, তারপর ওয়ার্ড লিমিট এবং টাইমিং এটা সম্পর্কে তো আমরা জানলামই। টাইপস অফ কোয়েশ্চেন্স, আমার ভিডিও যারা যারা রেগুলারলি দেখেন, আই থিংক উই হ্যাভ গন থ্রু দিস সেভারাল টাইমস। এটা আমরা অনেকবার বলেছি যে আমরা কি কি টাইপের রাইটিং টাস্ক 1, কি কি টাইপের টাস্ক ফেস করে থাকি। টাস্ক 1 এ লাইন গ্রাফ থাকে, বার গ্রাফ থাকে, পাই চার্ট থাকে, টেবল গ্রাফ থাকে, ডায়াগ্রামস থাকে বিভিন্ন ধরনের যেটাকে ডিসক্রাইব করা লাগতে পারে, ম্যাপ থাকে, ফ্লো চার্ট থাকে, এন্ড আপনি যদি খুব আনলাকি থাকেন তাহলে মিক্স গ্রাফ। মিক্স গ্রাফটা আনলাকি বলছি বিকজ মিক্স গ্রাফ গুলো একটু কঠিন হয় কম্পেয়ার টু দ্য আদার কাইন্ডস অফ গ্রাফস। তো দেখা যায় যে অনেক স্টুডেন্টরা এখানে কিছু কমন ভুল করে, যেমন বেশি লিখে ফেলে। দ্যাটস আ কমন মিস্টেক। দুটো গ্রাফ যদি থাকে তাহলে ন্যাচারালি আমরা যদি খুব সিলেক্টিভলি না লিখি তাহলে দেখা যায় আমাদের লেখাটা অনেক অল ওভার দ্য প্লেস হয়ে যেতে পারে, অনেক বড় হয়ে যেতে পারে। আবার বড় লিখলে আমাদের টাস্ক 1 এ যদি বেশি সময় লেগে যায় তাহলে টাস্ক 2 তে গিয়ে কিন্তু আমরা ধরা খাবো। সো এখানে এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, সো দ্যাট উই আর কেয়ারফুল অ্যাবাউট দিস থিংস। এন্ড ওভারঅল আমরা আজকে তো একদম প্রত্যেকটা আলাদা আলাদা টাইপ অফ কোয়েশ্চেন টাস্ক 1 এর ধরে ধরে প্র্যাকটিস করব না, বাট আমরা আজকে একটা স্যাম্পল রাইটিং অবশ্যই দেখবো। একটা স্যাম্পল রাইটিং কম স্কোর কখন করে এবং সেই একই টপিকের উপর একটা বেশি স্কোর করার জন্য কিরকম ভাবে লিখতে হয় সেটারও আমরা একটা স্যাম্পল রেখেছি। তো দুটো স্যাম্পল দেখবো আমরা আজকে। আচ্ছা, তো স্যাম্পল গুলো দেখার আগে আমরা একটু জাস্ট দেখে নিই যে আমাদের রাইটিং টাস্ক 1 এ স্ট্রাকচারটা কি হয়। এটাও আমার ভিডিওস বা আমার কোর্সে যারা আছেন, ভিডিওস যারা দেখেন বা আমার বই যারা পড়েছেন, এই স্ট্রাকচার সম্পর্কে আপনারা নিশ্চয়ই অবগত আছেন। তো আমি জাস্ট আজকে যারা যারা একদম নতুন আমাদেরকে এই ওয়েবিনারে জয়েন করছে তাদের উদ্দেশ্যে এই স্ট্রাকচারটা দেখানো। স্ট্রাকচারটা নিয়ে আলোচনায় যাওয়ার আগে আমি একটু দেখি যে আমাদের আরো কিছু কোয়েশ্চেন্স আসছে। আচ্ছা, অর্ণব জিজ্ঞেস করেছে আইএলটিএস একটা ভালো মার্ক নিতে পারলে কি ফরেন কোনো কান্ট্রিতে স্টাডি করার চান্স পেতে পারবো? না, এটা আসলে এরকম না বিষয়টা। যে কোনো ফরেন কান্ট্রিতে চান্স পাওয়ার জন্য আরো অনেকগুলো স্টেপ আমাদেরকে ফুলফিল করতে হয়। সেই স্টেপ গুলো ফুলফিল করার জাস্ট একটা ছোট্ট স্টেপ হচ্ছে আইএলটিএস মানে। আর অফেন ইটস দ্য ফাইনাল স্টেপ। দেখা যায় যে এর আগে অনেকগুলো স্টেপ পার করে আসার পরে যখন আমরা ফাইনালি একদম ফুলি এলিজিবল হয়ে যাই তখন আমাদেরকে আইএলটিএস পরীক্ষাটা দিতে হয়। জাস্ট আমরা ইংলিশে কমিউনিকেট করতে পারি, লিখতে পারি, বলতে পারি, শুনতে পারি, পড়তে পারি, এগুলো প্রমাণ করার জন্য। সো ইটস অফেন দ্য লাস্ট স্টেপ ইন অ্যান অ্যাপ্লিকেশন প্রসেস। সো এটা আসলে তো এটা কিন্তু আসলে দেখা যায় যে এই জিনিসটা আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা,
ঠিক আছে, সো আমি একটু কয়েকজনের কমেন্ট দেখতে চাই। কমেন্ট গুলো দেখার আগে একটা সেকেন্ড আমাকে একটু সময় দিবেন। ঠিক আছে, ওকে, আচ্ছা, অনেকে আমাদেরকে অনেক কিছু লিখছেন। ইয়েস, আমি একটু কমেন্ট গুলো দেখছি, জাস্ট গিভ মি সাম টাইম। আচ্ছা, হ্যাঁ, আমি এখন আবারও কমেন্ট গুলো দেখতে পাচ্ছি। স্পিকিং এ কিভাবে ভালো করতে পারবো, ফারহান সামির আমাদেরকে জিজ্ঞেস করেছে। স্পিকিং ইজ সামথিং ইউ হ্যাভ টু প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবা তত ভালো করবা। বাট আমি কিছু আইএলটিএস স্পেসিফিক টিপস দিয়ে দেই। আইএলটিএস স্পেসিফিক টিপস যদি বলতে চাই, তাহলে একদম ফার্স্টে হচ্ছে আইএলটিএস এর আমরা যখন স্পিকিং টেস্টের কথা বলি, কমন কিছু স্পিকিং টপিক আপনারা একটু দেখে যাবেন। ইন্টারনেটে প্রচুর জায়গায় রিসোর্স গুলো পাওয়া যায়। জাস্ট গুগল করবেন কমন আইএলটিএস স্পিকিং পার্ট 1 টপিকস, কমন আইএলটিএস স্পিকিং পার্ট 2 টপিকস, অনেকগুলো টপিক এখানে চলে আসবে। সো এই টপিক গুলো মূলত আপনাদেরকে সাজেস্ট করার কারণ হচ্ছে যে এখানে আমরা এখানে কি করতে চাই, আইএলটিএস আমাদের কি কমন পড়বে কোয়েশ্চেন, খুব বেশি যে কমন পড়বে তা না, বাট কিছু কিছু থিম কিন্তু কমন পড়ে যেতে পারে আইএলটিএস এ। আইএলটিএস এ যেমন ওয়ার্ক ইজ আ ভেরি পপুলার থিম, স্টাডি ইজ আ ভেরি পপুলার থিম, সেরকম অনেকগুলো থিমস আছে যেই থিম গুলো দেখা যায় যে আইএলটিএস এ কমন পড়ে যেতে পারে। সো একদম হুবহু প্রশ্ন হয়তো কমন নাও পড়তে পারে, লাকি হইলে প্রশ্নও কমন পড়ে যেতে পারে। আমার যেমন আইএলটিএস পরীক্ষায় প্রশ্ন কমন পড়ছিল স্পিকিং এ। সো ইফ ইউর লাকি সেই লেভেল পর্যন্ত কমন পড়তে পারে, বাট না হলে দেখা যায় যে ওই একটা থিম কমন পড়ে যায়। ঠিক আছে, সো আই উড সাজেস্ট যে আমরা স্পিকিং এর কমন টপিক গুলো একটু দেখি, এন্ড কমন টপিক গুলো দেখার পরে আমরা ওগুলা নিয়ে প্র্যাকটিস করি। সেগুলো আমরা চাইলে একা একা প্র্যাকটিস করতে পারি, সেগুলো আমরা চাইলে আমাদের পিয়ারদের সাথে, আমাদের অন্যান্য মেন্টর যারা আছে তাদের সাথে প্র্যাকটিস করতে পারি। সো জাস্ট ডু দ্যাট, তাইলে দেখবা যে অটোমেটিক স্পিকিং অনেক বেটার হয়ে যাবে। আচ্ছা, ফারহান আক্তার আমাদেরকে জিজ্ঞেস করেছে, ওনার কমেন্টটা চলে গেল। আচ্ছা, জিজ্ঞেস করেছে আপু কানাডাতে অ্যাপ্লাই করতে চাচ্ছি, স্কোর কত লাগবে, কিভাবে অ্যাপ্লাই করব। আচ্ছা, সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। সেটা হলো যে বাংলাদেশ থেকে খুব বেশি মানুষজন রিসেন্টলি কানাডায় যাচ্ছে। সো কানাডায় যাওয়ার জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট বলতে আমি 6 থেকে 6.5 এর বলবো। 6.5 হলে বেটার। সো বেশিরভাগ ইউনিভার্সিটিজ 6.5টা মিনিমাম রিকোয়ারমেন্ট হিসেবে চায়। বাট আমি বলবো যে এখানে তুমি যদি ইউনিভার্সিটি পড়তে যেতে চেয়ে থাকো, তাহলে তোমার আইএলটিএস এর পাশাপাশি আরো অনেক কিছু কিন্তু মাথায় রাখতে হবে। আইএলটিএস ইজ নট দ্য অনলি। আমি কোহোস্ট বানিয়ে দিয়েছি কিন্তু, হয় নাই? হ্যাঁ হ্যাঁ, দুইজনকে। ও কার কাকে? আর আচ্ছা, ঠিক আছে, ওকে। সো এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে যে আমি যেটা বললাম যে আমাদের কিন্তু মাল্টিপল ফ্যাক্টরস আমাদেরকে ইয়ে করবে, এফেক্ট করবে। সো এখানে আমরা আইএলটিএস ইজ জাস্ট अगेन ওয়ান অফ দ্য মেনি থিংস যেগুলো আমাদের যেটা আমাদের অ্যাকচুয়ালি আমরা বিদেশে যেতে পারবো না কিনা সেটাকে ইম্প্যাক্ট করবে। সো এর পাশাপাশি বাকি পার্ট গুলোরও যাতে আমরা প্রিপারেশন নিতে থাকি সেটা একটু মাথায় রাখতে হবে। সিজিপিএ রিকোয়ারমেন্ট আছে কোনো? অফকোর্স সিজিপিএ রিকোয়ারমেন্ট আছে। 3.3 এন্ড আবাভ থাকতে পারলে খুব ভালো হয়, ইট ইনক্রিজেস ইওর চান্সেস। বাট স্কলারশিপ পেতে হলে আরো অনেক হাই সিজিপিএ রাখতে হবে। সো আমরা যদি জাস্ট বলি যে যেতে পারার জন্য কতটুকু সিজিপিএ লাগবে, 3.3 এন্ড আবাভ হলে খুব ভালো হয়। বাট আমাদের কিন্তু স্কলারশিপ পেতে হলে উই হ্যাভ টু হ্যাভ হায়ার সিজিপিএ। আচ্ছা, তারপরে কয়েকজনের একটু প্রশ্ন দেখি। আইএলটিএস এ কত পয়েন্ট তুলতে হবে ভালো কোনো দেশে যাওয়ার জন্য? এটা তো অলরেডি মাহফুজুল তালুকদার আস্ক করেছেন, এটা আমি আনসার করে দিয়েছি। আচ্ছা, পূর্ণিমা আপু নরসিংদী থেকে আমাদেরকে জয়েন করেছে, বলেছে আমি আইএলটিএস একদম নতুন শুরু করতে চাচ্ছি, কিভাবে শুরু করব। আচ্ছা, সো যারা যারা আজকে আমাদের ওয়েবিনারে একদম নতুন স্টুডেন্ট আছেন, যারা আইএলটিএস সম্পর্কে একদমই জানেন না, যারা আইএলটিএস একদম কেবল শুরু করছেন, তাদের উদ্দেশ্যে জাস্ট বলে দেই কোথায় স্টার্ট করব। এটা রিয়েলি ডিপেন্ড করে হচ্ছে যে আপনার নিজের পরিকল্পনাটা কি, আপনি আইএলটিএস পরীক্ষা কবে দিতে চাচ্ছেন, 3 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে। এটা এক এক মানুষের জন্য এক এক রকম প্ল্যান অ্যাকচুয়ালি ওয়ার্ক করবে। সো আপনার যদি 6 মাস পরে দেওয়ার পরিকল্পনা থাকে, তাহলে আপনার প্রেসক্রিপশন, আমি তো ডাক্তার না, বাট আমি যদি একটা প্রেসক্রিপশন লিখে দিতাম তাহলে প্রেসক্রিপশনটা একরকম হতো। 3 মাসের মধ্যে যে পরীক্ষা দিবে তার জন্য আমার সাজেশন গুলো একরকম হতো। সো ফার্স্টে আপনি একটু ডিসাইড করবেন যে আপনি কবে পরীক্ষা দিতে চাচ্ছেন। তারপরে কোনো কিছু না করে, জাস্ট একটা কোনো প্রিপারেশন ছাড়া
একটা মক টেস্ট দিতে হবে। সো এই মক টেস্টটা দেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার বর্তমান দক্ষতা কতটুকু এন্ড স্কিল কতটুকু, আইএলটিএস এর এবিলিটি কতটুকু, সেটা একটু দেখতে হবে, ঠিক আছে? সেইটা দেখার পরে আপনি প্ল্যানটা গোছাতে পারবেন। যে আমি যদি এখন আমি একটা মক টেস্ট দিলাম কোনো প্রিপারেশন ছাড়া, সেই মক টেস্টটাতে আমি হয়তো বা 5 পেলাম বা 6 পেলাম, 5 বা 6 পাওয়ার পরেই না আমি প্ল্যান করতে পারবো যে আমার অ্যাকচুয়ালি ড্রিম স্কোর হচ্ছে হয়তো 7। সো আমি 7 পাওয়ার জন্য আমার জন্য একটা বিশেষভাবে প্ল্যান করব। সো ডু দ্যাট। আপনারা একটু ডিসাইড করেন আগে যে কখন পরীক্ষা দিবেন, এরপরে একটা কোনো প্রিপারেশন ছাড়া একটা মক টেস্ট দেন। 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে কিন্তু ফ্রিতে মক টেস্টও দেওয়া যায়। সো মক টেস্টটা দিবেন, মক টেস্টটা দেওয়ার পরে দেখেন যে আপনার স্কোর কত আসে, দেন মেক দ্য প্ল্যান যে আমার 6 মাসের মধ্যে একটা ব্যান্ড ইমপ্রুভ করতে হলে এভাবে পড়তে হবে, হাফ ব্যান্ড ইমপ্রুভ করতে হলে এভাবে পড়তে হবে। সো দেন ইউ মেক দ্য প্ল্যান। আচ্ছা, মায়েশা ইয়াসমিন আমাদের এখানে বলেছে আমি এসএসসি 23, আমি কি আইএলটিএস করে বিদেশে যেতে পারবো? আমি এখন আইএলটিএস কোর্স স্টার্ট করে ফেলেছি। অফকোর্স আইএলটিএস কোর্স করে বিদেশে তো যেতে পারবা, বা তোমার হাতে আই এম অ্যাজিউমিং কিছুটা হলেও টাইম আছে। সো এখানে একটা জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ধরো তুমি এসএসসি 23, তো তুমি তো এইচএসসি নিশ্চয়ই বাংলাদেশ থেকেই দিবা। তো তুমি বাংলাদেশ থেকে যদি দাও তাহলে তোমার হাতে কিন্তু আরো 2 বছর সময় আছে। তো 2 বছর সময় আছে মানে আমি আবার খেয়াল করে দেখবা আইএলটিএস এর মেয়াদও কিন্তু 2 বছর থাকে। তো তুমি যদি এখনই আইএলটিএস দিয়ে দাও, তোমার এইচএসসি শেষ করতে করতেই তোমার কিন্তু আইএলটিএস এর মেয়াদটা শেষ হয়ে যাবে। সো আই উড রেকমেন্ড তুমি আইএলটিএস এর প্রিপারেশন নাও। প্রিপারেশন নিয়ে আইএলটিএস পরীক্ষাটা আরেকটু পরে দাও, যাতে তোমার এইচএসসি পরীক্ষার পরে একটা দীর্ঘ সময় পর্যন্ত তোমার আইএলটিএস এর মেয়াদটা থাকে, বুঝছো? সো ডু দ্যাট। এখন পরীক্ষা দেওয়ার দরকার নেই। আচ্ছা, ঠিক আছে, আমি এখানে আরো কয়েকটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। আইএলটিএস দেশের ভিতর জবে কিভাবে সাহায্য করতে পারে, গালিব মাজেদ জিজ্ঞেস করেছেন। আচ্ছা, সো এটা না ডিপেন্ড করে, এখন কোন জায়গায় অ্যাপ্লাই করতে গেলে তো অফকোর্স তারা জবের জন্য স্পেশালি, তারা তো এমন না যে তারা আইএলটিএস পরীক্ষা খুঁজতেছে বা আইএলটিএস এর কোনো কিছু চায়। বাট আইএলটিএস পরীক্ষার একটা স্কোর যদি আপনার সিভিতে থাকে, হোয়াট ইট জাস্ট শোজ ইজ যে আপনার ওভারঅল ইংলিশের কমিউনিকেশন অনেক ভালো, এই আর কি। সো যেই যেই জব গুলো স্পেশালি কমিউনিকেশন রিলেটেড হবে, যেখানে হয়তো আপনার ইংলিশে অনেক লিখতে হবে, কথা বলতে হবে, সেই সকল ক্ষেত্রে দেখবেন যে হয়তোবা দিস উইল হেল্প ইউ। বুঝছেন যে আপনার সিভিতে তো থাকলে ইট উইল মেক ইউর সিভি আ বিট স্ট্রঙ্গার, এই আর কি। আচ্ছা, আইএলটিএস এর ক্ষেত্রে বানান ভুল সমস্যা সংশোধন কিভাবে করতে পারি? আচ্ছা, খন্দকার মোস্তফা শাহরিয়ার জিজ্ঞেস করেছেন এটা। ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। আমি বলবো যে আপনি কম্পিউটারে গ্রামারলি নামের একটা সফটওয়্যার আছে, এটা একটু ফ্রি সফটওয়্যার, এটা একটু ডাউনলোড করেন, এটা এক্সটেনশনটা একটু ইনস্টল করে রাখেন। গ্রামারলি যেটা করে হচ্ছে আপনি কম্পিউটারে যেটাই লিখবেন, যেটাই টাইপ করবেন, সেটাতে কোনো ধরনের ভুল হইলে সেটা ও রেড মার্ক করে দেয়। সো এইটা করলে না একটা ভালো অভ্যাস হবে। এই অভ্যাসটা আপনাকে অনেক সাহায্য করবে অ্যাজ ওয়েল। ওভারঅল আপনার কোন কোন জায়গায় গ্রামারে মিস্টেকস হচ্ছে, ইস্যুস হচ্ছে, এরর্স হচ্ছে, সেগুলো আইডেন্টিফাই করে রাখতে। আচ্ছা, রাইটিং এর জন্য কোনো বুক সাজেস্ট করবেন নাকি না, শহীবুর রহমান? আমি অফকোর্স আইএলটিএস এর জন্য আমার বইটা সাজেস্ট করব। আমার বইটাতে আমরা রাইটিংই না, শুধু রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং 4টা সেকশনই কভার করেছি, ভোকাবুলারিও কভার করেছি। সো আই হ্যাভ ফেইথ যে এই বইটা আপনাদের অনেক হেল্প করবে। সো ডু লুক ইনটু দ্যাট। বইটা আমাদের 10 মিনিট স্কুলে যদি আপনারা কোর্সে এনরোল থাকেন বা কোর্সে এনরোলড হয়ে যান, তাহলে ওই বইটা কিন্তু আপনাদেরকে কোর্সের পার্ট হিসেবেই দিয়ে দেওয়া হবে। আর যদি আপনারা শুধু বইটাই কিনতে চান, তাহলে রকমারি থেকেও আপনারা বইটা অর্ডার করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আমি বাকি প্রশ্নগুলো কিছুক্ষণ পরেই আবারও নিচ্ছি। আমরা একটু আমাদের ক্লাসের কন্টেন্টটাতে ফেরত চলে যাব এখন, যাতে আমরা ক্লাসটা একটু কন্টিনিউ করতে পারি। সো একদম ফার্স্টে আমরা আজকে টাস্ক 1 নিয়ে কথা বলছিলাম। সো স্ট্রাকচারটা আমরা এর মধ্যে দেখে ফেলেছি। স্ট্রাকচারটাতে মেইনলি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে, ইন্ট্রোডাকশন ইজ ইউর সেন্টেন্স 1। এবং ইন্ট্রোডাকশনটাতে আমরা সাধারণত যেটা করি হচ্ছে যে আমরা প্রশ্নে যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটাকে আমরা প্যারাফ্রেজ করি অর্থাৎ নিজের শব্দে লিখি। আমরা একটু পরে প্যারাফ্রেজ করাও দেখব, সমস্যা নাই। তার পাশাপাশি আমরা এখানে রেখেছি হলো একটা ওভারভিউ স্টেটমেন্ট। তার পাশাপাশি আমরা একটা ওভারভিউ স্টেটমেন্ট রেখেছি, যেটা আমাদের স্ট্রাকচারের সেকেন্ড সেন্টেন্স হবে, আমাদের পুরো লেখার সেকেন্ড সেন্টেন্স হবে। সো ওভারভিউ স্টেটমেন্টটাতে আমরা কি করি? ওভারভিউ স্টেটমেন্টটাতে আমরা ওভারঅল এই পুরো ডায়াগ্রামটা দেখে, যেহেতু এটা একটা টাস্ক 1, এই পুরো ডায়াগ্রামটা দেখে আমরা কি জাস্ট একটা দুটো কি ফিচার্স যেগুলো দেখতে পাচ্ছি সেটার কথাগুলো বলবো। আবার আমরা এটার এক্সাম্পল দেখবো। তারপরে আসছে হলো বডি প্যারাগ্রাফ 1।
তারপরে আসছে বডি প্যারাগ্রাফ 2, যেখানে আমরা আমাদের আরো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন, মানে বডি প্যারাগ্রাফ 1 এ সাধারণত দেখা যায় একটা দুটা কি ফিচার নিয়ে আলোচনা হয়, বডি প্যারাগ্রাফ 2 তে আরো একটা দুটা কি ফিচার নিয়ে আলোচনা হয়। আমরা চেষ্টা করব আমাদের এই লেখায় অতিরিক্ত ডিটেলস না রাখতে, সব একদম গ্রাফের পয়েন্ট বাই পয়েন্ট যে বর্ণনা করতে হবে তা কিন্তু না। আমাদের এখানে সুযোগ যেটা মেইনলি করতে হবে হচ্ছে যে গ্রাফে চোখে পড়ার মতো 3 থেকে 4টা তথ্য আমাদেরকে হাইলাইট করতে হবে। কনক্লুশন টাস্ক 1 এ লিখতে হয় না, কনক্লুশন টাস্ক 1 এ লেখার দরকার নাই, বিকজ अगेन টাস্ক 1 আমি যেটা আপনাদেরকে একদম শুরুতে বলেছি, ইটস আ রিপোর্টেড স্টাইল রাইটিং। রিপোর্টসে তো আপনার কনক্লুশন ড্র করা লাগে না, রাইট? আপনি জাস্ট ছবিতে যেটা দেখছেন সেটা নিয়ে কথা বলতে হবে আপনার এসেতে, এটাতে কনক্লুশন দেওয়ার কিছু নাই। আচ্ছা, সো ইন্ট্রোডাকশন আমরা দেখেন এখানে একটা স্যাম্পল ইন্ট্রোডাকশন রেখেছি। প্রশ্নে দেওয়া যে স্টেটমেন্টটা আছে সেটা আমাদেরকে প্যারাফ্রেজ করতে হবে, প্যারালাল এক্সপ্রেশন সিনোনিমস ব্যবহার করতে হবে যাতে করে আমরা প্যারাফ্রেজটা সাকসেসফুলি করতে পারি। আচ্ছা, সো প্যারাফ্রেজ কেমনে করতে হয় আমরা এখানে একটা এক্সাম্পল রেখেছি, খেয়াল করে দেখবেন। The table below shows the estimated oil capacities of 6 countries in millions of barrels per day from 1990 to 2010. আচ্ছা, প্যারাফ্রেজ যখন আমরা করব এটাকে, অর্থাৎ নিজেদের শব্দে যখন আমরা এটাকে লিখবো তখন আমরা এটাকে একটু একটু করে চেঞ্জ করে নিব। যেমন আমরা এখানে লিখেছি the table illustrates the approximate amount of oil produced in 6 countries between 1990 and 2010 measured in millions of barrels per day. অর্থাৎ একই কথা আমরা জাস্ট এখানে নিজেদের শব্দে লিখেছি। সো দ্যাটস হোয়াট উই হ্যাভ টু ডু মেইনলি যখন আমরা প্যারাফ্রেজ করছি, দ্যাটস হোয়াট উই হ্যাভ টু ডু। সো এখানে যেমন দেখবেন আমরা এখানে শোস কে ইলাস্ট্রেটস করে দিয়েছি, এস্টিমেটেড কে অ্যাপ্রক্সিমেট করে দিয়েছি। তারপরে বাকি যদি আমি একটু দেখি 1990 and 2010 আমি হয়তো বা এটাকে তারপরে আরো দেখতে পাচ্ছি যে মেজার্ড ইন মিলিয়নস অফ ব্যারেলস পার ডে। আমাদের প্রশ্নে বলেছিল যে ইন মিলিয়নস অফ ব্যারেলস পার ডে, আমরা এটাকে একটু চেঞ্জ করে স্ট্রাকচার চেঞ্জ করে বলেছি মেজার্ড ইন মিলিয়নস অফ ব্যারেলস পার ডে। সো পার ডে কে আপনারা চাইলে ডেইলিও করে ফেলতে পারেন। ইনফ্যাক্ট আমি এখানে যে স্যাম্পলটা দেখছি আমার এখনো দেখে মনে হচ্ছে যে এখানে আরো অনেক প্যারাফ্রেজিং করা যেত। সো প্রশ্নে যেমন পার ডে বলেছে, আমরা চাইলে ইজিলি এটাকে প্যারাফ্রেজ করে ডেইলি করে দিতে পারতাম, রাইট? সো এইভাবে কিন্তু অনেকভাবে ডেইলি প্যারাফ্রেজিং করা যায়। আচ্ছা, তারপরে যদি আমরা একটু আগাই, ওকে, আচ্ছা, আমাদেরকে ফাওয়াদ হাসান জিজ্ঞেস করেছে, আপু এসএসসি তে জিপিএ 5 পেয়েছি। আচ্ছা, কোথায় গেল? এসএসসি তে জিপিএ 5, এইচএসসি তে জিপিএ 5 পেয়ে কি আমি ভালো একটা কানাডিয়ান ইউনিভার্সিটিতে পড়তে পারবো নাকি? অফকোর্স, দ্যাটস ওয়ান অফ দ্য ফ্যাক্টরস যেটা তোমার মিট করতে হবে কানাডায় ভালো কোথাও পড়ার জন্য। এর পাশাপাশি কিন্তু তোমার আরো অনেকগুলো ফ্যাক্টরস নিয়ে কেয়ারফুল থাকতে হবে। তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তোমার যদি কোনো রিসার্চ, আমরা অবশ্য অনার্সদের রিসার্চের এক্সপিরিয়েন্স লাগে না। সো ওভারঅল তোমার অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকতে হবে। তোমার জব যদি কোনো পার্ট টাইম কোথাও বা ভলেন্টিয়ার করার কোথাও এক্সপিরিয়েন্স থাকে কোনো, সেগুলো তোমার কিন্তু দেখাতে হবে। সো অফকোর্স রেজাল্ট অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, তবে কিন্তু ইটস নট দ্য অনলি পার্ট আর কি, ইটস ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্টস, বাট এর পাশাপাশি আরো অনেক কিছু আছে যেগুলো ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে। আচ্ছা, ঠিক আছে, তারপরে আমরা একটু আগাই। সো এরপর আসি আমাদের ওভারভিউ স্টেটমেন্টে। আমাদের ওভারভিউ স্টেটমেন্টকে অনেক সময় বিভিন্ন জায়গায় দেখবেন ওভারভিউ স্টেটমেন্টকে থিসিস স্টেটমেন্টও কিন্তু বলা হয়ে থাকে। সো থিসিস স্টেটমেন্ট ইজ সাচ আ স্টেটমেন্ট যে স্টেটমেন্টটা আপনার পুরো লেখায় আপনি কি লিখেছেন সেটাকে শর্টে কাউকে বুঝতে সাহায্য করবে। সো যখনই আপনারা একটা থিসিস স্টেটমেন্ট লিখবেন, আপনাদের যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমার থিসিস স্টেটমেন্ট পড়ে কি যে কোনো কেউ আমার পুরো লেখাটা সম্পর্কে ধারণা পাচ্ছে নাকি। যদি পেয়ে থাকে তাহলে আপনি একটা ভালো থিসিস স্টেটমেন্ট লিখেছেন। अगेन এই পার্টটাতে আমরা চেষ্টা করব কোনো মতামত না দিতে, কোনো ডেটা উল্লেখ করব না, বিকজ ডেটা উল্লেখ করার জন্য আমরা পরে গিয়ে আবারও চান্স পাবো। সো বডি প্যারাগ্রাফে যখন আলোচনা করব 1 2 ফার্স্ট বডি প্যারাগ্রাফ, সেকেন্ড বডি প্যারাগ্রাফ, তখন গিয়ে আমরা ডেটা আনা শুরু করব, এর আগে আনার দরকার নেই। আচ্ছা, প্রশ্নে দেওয়া গ্রাফে নোটিসেবল ডিটেলস গুলো তুলে ধরতে হবে। তো চোখে পড়ার মতো, আমরা কিন্তু জানি যে কোনো একটা গ্রাফের মধ্যে একটা দুটার বেশি, খুব বেশি চোখে পড়ার মতো তথ্য থাকে না, বাকিগুলা কিন্তু একটু মাইক্রো ডিটেলস হয়। আর 2টা কি 3টা ম্যাক্সিমাম থাকে হচ্ছে ম্যাক্রো, যেটা একদম দেখেই বোঝা যাচ্ছে যে এটা গ্রাফের মেইন ফিচার। তো সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। অ্যান ওভারভিউ স্টেটমেন্টটা, যদিও এটা কোনো গড়বাঁধা নিয়ম নাই,
যেটা এত শব্দের মধ্যেই হতে হবে। আমার রেকমেন্ডেশন হচ্ছে 20 থেকে 25 শব্দ। এটা যেটা হবে হচ্ছে যে 20 থেকে 25 শব্দতে যদি আপনি এটা লিখেন, তাহলে আপনার ওভারঅল অন্য যে পার্ট গুলো আছে টাস্ক 1 এর, সেগুলো মেনটেন করে ওয়ার্ড লিমিট মেনটেন করতেও সুবিধা হবে। এন্ড অলসো আপনার ওভারঅল যে 150 ওয়ার্ডের একটা ওয়ার্ড লিমিট আছে, সেই ওয়ার্ড লিমিটটা মিট করতেও হেল্প করবে। আচ্ছা, তারপরে যদি আগাই, ওভারভিউ স্টেটমেন্টেরও আমরা এখানে একটা এক্সাম্পল রেখেছি। খেয়াল করে দেখবেন আমরা দুটোই একদম পরপর রেখেছি, এটা আপনাদের বুঝতে একদম অসুবিধা হওয়া উচিত না। পাশে একটা গ্রাফ রয়েছে এবং গ্রাফটা দেখবেন যে আমরা এখানে এর উপর ভিত্তি করে একটা overview statement ও রেখেছি। The bar chart below shows the estimated oil production capacity of 6 countries. এটা আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে in millions of barrels per day from 1990 to 2010. তারপর আমাদেরকে ওই আইএলটিএস এর প্রশ্নে যেটা বলা হয় সেটাই বলা হয়েছে যে summarize the information by selecting and reporting the main features and make comparisons where relevant. So এটাকে এখন আপনাকে আপনার শব্দে লিখতে হবে, নট সামারাইজ এর পার্টটা। সামারাইজ থেকে রেলেভেন্ট পর্যন্ত এখানে আসবে না, এর আগে যে পার্টটা আছে সেইটা আসবে, দ্য বার চার্ট বিলো থেকে 2010 পর্যন্ত। সো এরপরে যদি আমরা দেখি যে আমরা ওই লাইনটাকে কিভাবে প্যারাফ্রেজ করেছি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা বললাম একদম ফার্স্টে যে ওভারঅল অয়েল প্রোডাকশন ক্যাপাসিটি tended to increase during this 20-year period. So আমরা এখানে কিন্তু খেয়াল করে দেখবেন যে 1990 থেকে 2010 কে আমাদের মতো করে প্যারাফ্রেজ করেছি, যে এই 20 বছরের টাইম পিরিয়ডটাতে অয়েল প্রোডাকশন ক্যাপাসিটি টেন্ডেড টু ইনক্রিজ। কারণ এটাই কিন্তু জেনারেল ট্রেন্ড, প্রত্যেকটা দেশের জন্যই দেখবেন যে জেনারেল ট্রেন্ড হচ্ছে যে এই 10 বছর এই 20 বছরে সবারটাই বাড়ছে। তো আমরা কিন্তু এখানে একদম লাইন বাই লাইন ডিটেলস দিচ্ছি না, বা ওয়ার্ড বাই ওয়ার্ড বা একদম গ্রাফ বাই গ্রাফ ডিটেল দিচ্ছি না, আমরা এখানে একটা জেনারেল ডিটেল দেওয়ার চেষ্টা করছি যে জেনারেলি আমরা দেখতে পাচ্ছি সবারটাই বেড়েছে। The figures for Saudi Arabia were significantly higher than in the other countries, while production was lowest in Qatar. So এটাও কিন্তু একটা চোখে পড়ার মতো ইনফরমেশন বা চোখে পড়ার মতো তথ্য, যেখানে আমরা বলেছি যে সবচেয়ে বেশি হাই দেখা গিয়েছে হলো সৌদি আরেবিয়ারটা এবং সবচেয়ে কম দেখা গিয়েছে হলো কাতার। এগুলো কিন্তু ছোট ছোট ইনফরমেশন না, একদম সবচেয়ে বড় বড় ইনফরমেশন, যে সবচেয়ে বেশি চোখে পড়ছে হাইয়েস্টটা, সবচেয়ে কম চোখে পড়ছে লোয়েস্টটা। সো দ্যাটস হোয়াট ম্যাটার্স। যখন আপনি আপনার ওভারভিউ স্টেটমেন্টটা লিখছেন, ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনি এরকম স্ট্যান্ড আউট ইনফরমেশন গুলো নিয়ে যাতে কথা বলেন। আচ্ছা, বডি প্যারাগ্রাফে যাওয়ার আগে আবারও কিছু কোয়েশ্চেন্স দেই। আচ্ছা, সো আমাদেরকে 10 মিনিট স্কুলে জিজ্ঞেস করেছে, আমাদের একজন জিজ্ঞেস করেছে 10 মিনিট স্কুলে ফ্রি মক টেস্ট দেওয়া যায় নাকি? ইয়েস, ফ্রি মক টেস্ট দেওয়া যায়। আপনাদেরকে জাস্ট www.10ms.com এ গিয়ে আপনি আইএলটিএস এর কোর্সটার ভিতর ঢুকলেই দেখবেন যে আপনাদেরকে মক টেস্ট দেওয়ার একটা সুযোগ দেওয়া হচ্ছে। সো এই মক টেস্টটা দিবেন, মক টেস্টটা দিলে ওভারঅল আইএলটিএস সম্পর্কে আপনার এখন আইএলটিএস এর দক্ষতা কতটুকু আছে, আপনাদের ওভারঅল ইংলিশের লেভেল কেমন ভালো, সেটা সম্পর্কেও ধারণা পাবেন। সো দ্যাট উইল আই থিঙ্ক হেল্প ইউ অ্যাসেস। এই যে আমাদের মক টেস্টের লিঙ্কটা অলরেডি আমাদের 10 মিনিট স্কুলের জুম অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে। হোয়াট ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট অফ আইএলটিএস? সাইফ হাসান পাভেল জিজ্ঞেস করেছে। এটা আসলে ডিপেন্ড করে অন ইউ, বাট আমি একদম এক্সপিরিয়েন্স থেকে বলবো যে স্টুডেন্ট পড়ানোর অভিজ্ঞতা থেকে আমার যেটা মনে হয়েছে যে রাইটিং সেকশনটা সবার জন্য অনেক কঠিন হয়। রাইটিং সেকশনটাতে স্টুডেন্টসরা অনেক বেশি স্ট্রাগল করে, বিকজ রাইটিং এ তাদের হাত থাকে না, অভ্যাস থাকে না। আমাদের চিন্তা করেন যে আমাদের অ্যাকচুয়ালি ডেইলি লাইফে কত বেশি বা লেখা হয়, সো লেখা তো হয় না। সো এই লেখালেখির অভ্যাস নাই বলে আমাদের রাইটিং সেগমেন্টটাতে সাধারণত স্টুডেন্টসরা লোয়েস্ট স্কোর করে। আচ্ছা, রাফিক জিজ্ঞেস করেছে হিস্ট্রিতে গ্রাজুয়েশন কমপ্লিট করে কোন দেশগুলোতে ভালো সুযোগ থাকে? আচ্ছা, সিজিপিএ কত রাখা উচিত আর এক্সট্রা কারিকুলার হিসেবে কোনগুলোতে গুরুত্ব দেওয়া উচিত? আচ্ছা রাফিদ, এখানে মেইন কথা হচ্ছে এক্সট্রা কারিকুলার গুলোতে তুমি এমন এক্সট্রা কারিকুলার গুলোতে গুরুত্ব দিবে যেগুলো কিন্তু তো ডিরেক্টলি তুমি যেই মাস্টার্স বা যে আন্ডারগ্রেড প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করছো, যেটার জন্যই অ্যাপ্লাই করছো না কেন, তুমি তো গ্রাজুয়েশন কমপ্লিট করছো, মাস্টার্স করতে যাবা নিশ্চয়ই। সো যেটার জন্য অ্যাপ্লাই করো সেটার সাথে যাতে রেলেভেন্ট হয়, সো কানেক্টেড থাকতে হবে। তুমি যেই সাবজেক্টের উপর পড়তে যাচ্ছ তোমার এক্সট্রা কারিকুলার যাতে ওই সাবজেক্টের সাথে রিলেটেড থাকে। সো দ্যাটস ওয়ান। এবং তারপর বলেছো যে সিজিপিএ কত থাকা লাগে। তুমি যদি স্কলারশিপ নিয়ে পড়তে যেতে চাও তাহলে যত হাই সিজিপিএ রাখবা তত ভালো। অলরাইট, সো স্কলারশিপের জন্য কিন্তু সিজিপিএটা অনেক ম্যাটার করবে।
এর পাশাপাশি আমি যদি বলি যে তোমার হিস্ট্রি পড়ার জন্য কোন দেশগুলোতে বেশি যাওয়া উচিত, আই উড সাজেস্ট যে তুমি অ্যাকচুয়ালি চেক করে দেখো, কারণ এটা সম্পর্কে আমার আইডিয়া একটু কম, আমি তো এই ব্যাকগ্রাউন্ডের না, বাট আমি একদম যদি রেকমেন্ড করতে হয় তাহলে আমি বলবো যে তুমি ইউরোপিয়ান দেশগুলো একটু দেখো। আর্টস এর জন্য দেখা যায় যে সেই ইউরোপিয়ান দেশগুলো ভালো। আর্টস এর আমেরিকায়ও অনেক ভালো ভালো ইউনিভার্সিটিজ আছে, সো ডু চেক দোজ আউট। আই থিঙ্ক ওভারঅল সেটা তুমি তুমি কিছু ইউনিভার্সিটিজ চেক করো, ওদের প্রোগ্রাম চেক করো। আরেকটা ভালো উপায় হতে পারে হচ্ছে তুমি যদি হিস্ট্রি পড়বা এটাই ডিসাইড করে রেখে থাকো, তাহলে মেক শিওর যে তুমি একটু ওয়ার্ল্ড র্যাঙ্কিং গুলো দেখো, যে হিস্ট্রির জন্য ওয়ার্ল্ডে বেস্ট ইউনিভার্সিটিজ কোনগুলা। সো তোমাকে ওরা অনেকগুলো ইউনিভার্সিটির র্যাঙ্কিং দিয়ে দিবে, ওই র্যাঙ্কিং ওয়াইজ তুমি তোমার ইউনিভার্সিটি গুলা পিক করতে পারো। সো দ্যাটস অলসো আনাদার অপশন। আচ্ছা, ওকে, আমি তারপরে দেখি আর কোনো কোয়েশ্চেন আছে নাকি যেটা আমরা অ্যান্সার করি নাই। আচ্ছা, আম, আচ্ছা, সাবির হোসেন জিজ্ঞেস করেছে আইএলটিএস স্কোর 6.5 পেয়ে কি স্কলারশিপ পাওয়া যায় নাকি? আইএলটিএস স্কোর আপনি যেটাই পান না কেন ভাইয়া, আইএলটিএস স্কোর আসলে আপনার স্কলারশিপের চান্সেস কে ইম্প্যাক্ট করবে না। এগুলো জাস্ট আমি যেটা বলেছি যে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসে অনেকগুলো ধাপ ফলো করতে হবে, যেই ধাপগুলোর মধ্যে জাস্ট একটা ছোট্ট ধাপ হচ্ছে আইএলটিএস, সো ইটস নট গোইং টু হেল্প ইউ গেট স্কলারশিপস। তবে আইএলটিএস পরীক্ষায় অনেক ভালো স্কোর করলে কিছু কিছু ছোট ছোট অ্যামাউন্টের স্কলারশিপস কিন্তু ব্রিটিশ কাউন্সিল থেকে দেওয়া হয়, তো সেগুলো আপনারা একটু চেক করে দেখতে পারেন। আচ্ছা, আমরা আপাতত একটু আমাদের ক্লাসটাতে ফেরত চলে যাই। ওকে, সো বডি প্যারাগ্রাফের কথা বলছিলাম আমরা। বডি প্যারাগ্রাফ লেখার সময় কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে, গ্রাফের কি ফিচার্স গুলো আমাদের তুলে ধরতে হবে, অফকোর্স এটা তো আগেই বলেছি। লিঙ্কিং ওয়ার্ডস যেগুলো আছে, অ্যাডজেক্টিভস, অ্যাডভার্বস, নাউন্স এবং ভার্বস, এগুলো ব্যবহার করতে হবে। লিঙ্কিং ওয়ার্ডস আর ভেরি ইম্পর্টেন্ট টাস্ক 1 এর জন্য এবং টাস্ক 2 এর জন্য, বিকজ লিঙ্কিং ওয়ার্ডস গুলো আপনার রাইটিং কে কোহেরেন্ট রাখতে সাহায্য করবে। আমরা জানি যে কোহেরেন্সের উপর কিন্তু আইএলটিএস রাইটিং এ মার্ক থাকে। আচ্ছা, স্পেলিং নিয়ে কেয়ারফুল থাকতে হবে। আমি অলরেডি একজনকে অ্যাডভাইস দিয়েছি যে আমাদের ল্যাপটপে আমরা যদি গ্রামারলিটা ইনস্টল করে রাখি, তাহলে কিন্তু গ্রামারলি আমাদের স্পেলিং মিস্টেকস গুলো, আমাদের পাংচুয়েশন, আমাদের গ্রামারের ওভারঅল মিস্টেকস গুলো পয়েন্ট আউট করে দেয় আমাদের লেখার মধ্যে। সো দ্যাট উইল অবভিয়াসলি হেল্প ইউ আপনার ওভারঅল গ্রামারকে ইমপ্রুভ করার জন্য। আচ্ছা, গ্রাফের ট্রেন্ড নিয়ে কথা বলতে বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল স্ট্রাকচারস ব্যবহার করতে হবে। আমরা এটার স্যাম্পলস একটু পরেই দেখবো, সো এটা নিয়ে এখন প্যারা খাওয়ার কিছু নাই। আচ্ছা, আমাদের কিছু কিছু কমন এক্সপ্রেশনস আছে, যে কমন এক্সপ্রেশনস গুলো রাইটিং টাস্ক 1 এ আমাদের অনেক কাজে আসে। যেমন আমি যদি নাম্বারস লেখার কিছু নিয়মের কথা বলি, একদম ফার্স্টে দেখবেন যে 10,000 আমরা চাইলে নাম্বারস দিয়েও লিখতে পারি, আমরা চাইলে ওয়ার্ডেও লিখতে পারি। 25% আমরা চাইলে পার্সেন্টেজেও লিখতে পারি, আমরা চাইলে 25% পুরোটা স্পেল করেও লিখতে পারি। বাট দেন अगेन আপনি দেখেন 25% একভাবে প্রথম ভাবে লিখলে আপনার কিন্তু সেটা একটা ওয়ার্ড হিসেবে কাউন্ট হচ্ছে, আবার 25% যখন আমি ওয়ার্ডে লিখবো তখন ওটা কিন্তু দুটো ওয়ার্ড হয়ে যাচ্ছে, বুঝছেন? 25 is one word but 25% is two words. 75% চাইলে আমরা এটাকে 3/4 তো লিখতে পারবো। সো একভাবে অনেক ভাবে একটা জিনিসকে অ্যাকচুয়ালি এক্সপ্রেস করা যায়। অ্যাপ্রক্সিমেশনস লেখার সময় অনেকগুলো ওয়ে আছে, যেমন জাস্ট অ্যাবাভ 65%, আন্ডার 70%, ওভার হাফ, অলমোস্ট 25%। সো অনেক ভাবে লেখার স্কোপ আছে, সো এগুলো আমাদের কেয়ারফুল থাকতে হবে। এগুলো আমরা চাইলে আমাদের অফকোর্স কনটেক্সট ওয়াইজ যে র্যান্ডম পার্সেন্টেজেস বসাতে তো পারবো না, বাট আমরা আহ যেই কনটেক্সটে যেটা সুটেবল সেটা অনেক ভাবে লেখা যায়, সেটাই বোঝাতে চাচ্ছি। আচ্ছা, কারেন্সি লেখার নিয়ম হচ্ছে দেখেন, এখানে ওয়ার্ডসেও লিখতে পারবেন, ডলার, স্ল্যাশ, পাউন্ডস এভাবে বলতে পারবেন। আর অফকোর্স কারেন্সির সিম্বল দিয়েও কিন্তু লেখা যায়, আমরা চাইলে সিম্বল দিয়েও লিখতে পারবো। অর্ডিনাল নাম্বারস যেমন আমরা দুই ভাবে লিখতে পারি, একটা হচ্ছে নাম্বার এরপরে এসটি, এনডি, আরডি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, অথবা চাইলে সেগুলোকে স্পেলিং করেও লেখা যায়। আচ্ছা, তারপরে যদি আগাই, এখানে খেয়াল করে দেখবেন মেজারমেন্টস লেখারও আমরা কিছু নিয়ম এখানে রেখেছি। সো একদম সিম্পলি বলতে দেখেন, এখানে 60 কিলোমিটারকে কত ভাবে অ্যাকচুয়ালি লেখা যায়, সবগুলোই কিন্তু কারেক্ট। সো 60 কিলোমিটারকে এভাবে ব্রেকডাউন করে আমরা লিখতে পারি। আচ্ছা, তারপরে আছে হলো আমাদের ডেটস লেখার নিয়ম। ডেটসও অনেক ভাবে লেখা যায়, আমরা সেগুলোর স্যাম্পলসও দিয়ে দিয়েছি। এরপরে টাইমও লেখার আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফরম্যাট আছে, সকল ফরম্যাট গুলোই আমরা এখানে কারেক্ট গুলোই রেখেছি। সো এর মধ্যে যে কোনো একটা যেটা আপনার বেশি কমফোর্টেবল বা আপনি মনে রাখতে পারেন সেটা লিখলেই, সেভাবে লিখলেই হবে। আচ্ছা,
কয়েকটা ইউজফুল বাক্য আমরা এখানে রেখেছি, দেখবেন এখানে টাস্ক 1 এর জন্য স্পেশালি দিজ আর ভেরি ইউজফুল। The graph shows information about, illustrate, এটা আপনাদেরকে দেখানোর মেইন পারপাস হচ্ছে আপনারা যাতে মেইনলি এখানে দেখতে পারেন যে একটা ওয়ার্ডকে কত ভাবে অ্যাকচুয়ালি লেখা যায়। সো প্যারাফ্রেজ করার জন্য কিন্তু আইএলস রাইটিং টাস্ক 1 এ মার্ক থাকে আলাদা করে। সো প্যারাফ্রেজ করার জন্য আমরা এখানে আপনাদেরকে জাস্ট দেখেছি যে অ্যাকচুয়ালি কত ভাবে প্যারাফ্রেজ করা যায়, বুঝছেন? শোজ ইনফরমেশন অ্যাবাউট, ইজিলি আমরা চাইলে ইলাস্ট্রেটস লিখতে পারি, ইজিলি আমরা চাইলে ডিটেলস, ডিসপ্লেস, প্রেজেন্স, শোজ, ডিপিক্টস আমরা এভাবে লিখতে পারি। সো যারা যারা আমাদের আইএলস কোর্সে ভর্তি আছেন আপনারা কিন্তু অলরেডি এটা আমাদের লেকচার শিটেও দেখেছেন। সো আর যারা যারা একদম নতুন আমাদেরকে আজকে জয়েন করেছেন সেই উদ্দেশ্যে এটা দিয়ে দেওয়া, তাদের উদ্দেশ্যে এটা দিয়ে দেওয়া। আচ্ছা, আমরা ওভারঅল কিন্তু রাইটিং টাস্ক 1 এর স্ট্রাকচারটা বুঝতে পেরেছি। আমাদের ইন্ট্রোডাকশন রয়েছে যেখানে আমরা কমন সেন্টেন্স স্টার্টার্স ব্যবহার করতে পারি, দ্য গ্রাফ শোজ, ডিপিক্টস, সেন্টেন্স স্টার্টার গুলো আগের স্লাইডেই দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। তার পাশাপাশি আমাদের এরপরে ওভারভিউ স্টেটমেন্টটা লিখতে হবে, যেখানে আমরা রাইটিং টাস্ক 1 এর সবচেয়ে ইম্পর্টেন্ট, এটাকে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হিসেবে বলি, ওভারভিউ স্টেটমেন্ট না লিখলে কিন্তু মার্ক কাটা যাবে। সো এখানে মেইন ইনক্রিজ, মেইন ডিক্রিজ পয়েন্ট গুলো নিয়ে কথা বলবো, অর্থাৎ আমাদের একদম মেইন যেই ম্যাক্সিমাম পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি এবং মেইন যে মিনিমাম পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি সেইটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, এর পাশাপাশি ওভারঅল, ইন সামারি, এই জাতীয় ওয়ার্ডস ইউজ করব, এগুলো ওভারভিউ স্টেটমেন্টে অনেক কাজে আসে। আর বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 এগুলো আমরা দেখা যাবে হচ্ছে যে যখন ভাগ করব তখন আমরা প্রথম ক্যাটাগরির চেঞ্জ এবং ফার্স্ট বডি প্যারাগ্রাফের প্রথম ক্যাটাগরির চেঞ্জ, ওভারঅল প্যাটার্ন নিয়ে কথা বলবো, এবং বডি প্যারাগ্রাফ 2 তে আমরা দ্বিতীয় ক্যাটাগরির চেঞ্জ, ওভারঅল চেঞ্জ নিয়ে কথা বলবো। সো এগুলো আমরা অ্যাকচুয়ালি আরো অনেক ব্রেকডাউন করে দেখবো। সো ব্রেকডাউন করে দেখার পরেই কিন্তু উইল বি এবল টু সে ফর শিওর যে অ্যাকচুয়ালি কিভাবে আমরা যখন এটাকে ম্যাপ আউট করব কিভাবে, হাউ ইজ ইট গোইং টু লুক। আচ্ছা, সো অনেক স্টুডেন্টদের আমাদের এই কোয়েশ্চেন গুলো থাকে যে আমরা কিভাবে অ্যাকচুয়ালি কোন গ্রামার রুল গুলো আমাদের টাস্ক করার জন্য ইম্পর্টেন্ট। অফকোর্স এখানে আমরা সবগুলো গ্রামার রুল নিয়ে আসি নাই, জাস্ট কয়েকটা যেগুলো রিপিটেডলি আমাদের আইএলস রাইটিং টাস্ক 1 এ কাজে লাগে সেগুলো রেখেছি। সো একটা ফরম্যাট হচ্ছে আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অ্যাডভার্ব। দেখেন এখানে আফটার ফলিং কনসিডারেবলি, সো এখানে আমাদের আফটার আছে, ফল প্লাস আইএনজি আছে মানে ভার্ব প্লাস আইএনজি, তারপরে কনসিডারেবলি আছে which is an adverb. সো এই স্ট্রাকচারটা ইজ ভেরি কমন আমাদের আইএলস রাইটিং টাস্ক 1 এ, বিকজ দেখা যায় যে অনেক সময় একটা জিনিস ফার্স্টে ফল করার পরে রাইজ করে বা ফার্স্টে রাইজ করার পরে ফল করে। সো এই সকল ক্ষেত্রে আমাদের বর্ণনা করতে কিন্তু এই স্ট্রাকচারটা হেল্প করবে। আচ্ছা, তারপরে যদি বলি হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অ্যাডভার্ব, এই স্ট্রাকচারটাও আমাদের অনেক হেল্পফুল। সো এখানে খেয়াল করে দেখবেন হ্যাভিং ফলেন কনসিডারেবলি টু 2.5 মিলিয়ন ইন 2015। সো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার যেখানে আমরা হ্যাভ প্লাস আইএনজি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং আমরা তারপরে অ্যাডভার্বটা রাখবো। সো দ্যাটস অলসো অ্যান ইম্পর্টেন্ট স্ট্রাকচার ফর রাইটিং টাস্ক 1। আচ্ছা, আফটার উইচ, অ্যাট উইচ পয়েন্ট এবং একটি অ্যাডিশনাল ক্লজও ব্যবহার করে কিন্তু আপনি দুটো চেঞ্জের কথা বলতে পারবেন বা মেনশন করতে পারবেন। দেখেন এখানে খেয়াল করে দেখবেন আমরা রেখেছি the number of visitors to China dropped from 2.3 million to 1.7 million, after which there was a sharp rise to 4 million. So এই স্ট্রাকচারটাও কিন্তু ইম্পর্টেন্ট, বা at which point there was a sharp rise to 4 million বা 5 million. তো এখানে কিন্তু এই যে স্ট্রাকচারটা আছে আফটার উইচ বা at which point, এরপরে আর বাড়তি তথ্য যেগুলো আছে সেগুলো মিলেও আমরা কিন্তু এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যখন যাচ্ছি সেটা সম্পর্কে কথা বলতে পারবো। আচ্ছা, আমরা এরপরে কিছু ভোকাবুলারিও রেখেছি, ভোকাবুলারি গুলো আমাদের লেকচার শিটেও আছে, যারা যারা আমাদের কোর্সের স্টুডেন্ট তারা অলরেডি দেখেছেন। আমরা ইনক্রিজের জন্য অনেকভাবে কিন্তু ইনক্রিজ বলা যেতে পারে। এটা আপনাদেরকে মেইনলি দেখানোর উদ্দেশ্য হচ্ছে বোঝানোর জন্য যে অ্যাকচুয়ালি প্যারাফ্রেজ করাটা কতটুকু দরকার এন্ড প্যারাফ্রেজ করাটা কতটুকু ইজি। আচ্ছা, সো এখানে মেইনলি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইনক্রিজকে অনেকভাবে বলেছি, রাইজ, আরাইজ, রাইজ স্লাইটলি, গো আপ, ইনক্রিজ অনেকভাবে বলা যেতে পারে। আচ্ছা, তার পাশাপাশি দেখেন ডিক্রিজকেও কিন্তু অনেকভাবে বলা যেতে পারে। প্লামেট মানে একদম ধস হয়ে যাওয়া, প্লাঞ্জ করা, ড্রপ করা মানে কমা, ডিক্লাইন করা মানে আস্তে 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 কমে যাওয়া। সো অনেকভাবেই কিন্তু কোন একটা জিনিস কমছে এইটাও বলা যেতে পারে।
তার পাশাপাশি আমি এই পার্টটুকু একটু দ্রুত যাব, বিকজ এটা আসলে আমরা আমাদের মেইন পার্টটা এখনো বাকি আছে, যে পার্টে আমরা একটা ব্যান্ড 6 এসে কিভাবে ব্যান্ড 8 এসে করতে হয় সেটা দেখার চেষ্টা করব। সো ডিসকোর্স মার্কার হচ্ছে বেসিক্যালি এমন এমন শব্দ যেগুলো আপনার রাইটিং এর ট্রানজিশন বুঝাতে সাহায্য করে। আপনি এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাচ্ছেন, রিডারকে সেটা বোঝাতে সাহায্য করে। সো ধরেন এখানে আপনি বলতে পারেন অ্যাডিশনালি, যখন আপনি বাড়তি তথ্য দিচ্ছেন, সো আপনি ওইটাকে একটা সিগন্যাল পোস্ট বলে এটাকে, বুঝছেন আইএলটিএস এর ল্যাঙ্গুয়েজে। সো এটা আপনাকে রিডারকে সিগন্যাল করতে হেল্প করে যে আপনি এখন এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে মুভ করছেন। এগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা করে মার্ক থাকে। সো ইউ মাস্ট বি ভেরি ভেরি কেয়ারফুল যে আপনি যাতে আপনার লেখা এগুলো ইনক্লুড করেন, অ্যাডিশনালি, সাবসিকুয়েন্টলি, ফার্দার মোর, এই টাইপের যে লিঙ্কিং ওয়ার্ডস গুলো আছে এগুলো নিয়ে পড়াশোনা করবেন, এগুলো আপনার লেখায় রাখার চেষ্টা করবেন, পর্যাপ্ত এক্সেসিভলি না, পর্যাপ্ত পরিমাণে রাখার চেষ্টা করবেন, যাতে করে আপনার রাইটিংটা কোহেরেন্ট হয়, মানে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে কখন যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, এটা যাতে স্পষ্টভাবে বোঝা যায়। আচ্ছা, ঠিক আছে। সো আমরা এখানে একটা কোয়েশ্চেন রেখেছি, সবাই একটু দেখবেন কোয়েশ্চেনটা। কোয়েশ্চেনে মেইনলি আমরা এখানে আচ্ছা, আমরা 5 মিনিটের কি একটা ব্রেক দিব, আমাদের অনেকজন নামাজের জন্য একটা ব্রেক চাচ্ছেন। সো আমরা 5 মিনিটের একটা ব্রেক দিচ্ছি। ততক্ষণে যারা 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 কোয়েশ্চেন করেছে আমি তাদের কোয়েশ্চেন গুলো একটু অ্যান্সার করি, আমরা পড়ার মেটেরিয়ালে আবারও 5 মিনিট পরে ফেরত যাব, ঠিক আছে? তো এখন বাজে হচ্ছে 6টা 40, আমরা 6:45 আবার রিজিউম করব। ইয়েস, আমরা নামাজের জন্য ব্রেক দিচ্ছি, 5 মিনিটের একটা ব্রেক আছে, আপনারা নামাজ পড়ে আসতে পারেন। ইন দ্য মিনটাইম অনেকগুলো প্রশ্ন জমে গিয়েছে, আমি প্রশ্নগুলো একটু উত্তর করে দিব। আচ্ছা, মাহফুজ তালুকদার জিজ্ঞেস করেছে, মাহফুজ তালুকদারের প্রশ্ন তো আমি জবাব দিয়েছি, একটু দেখি। আমি আইএলটিএস করে বিদেশে যেতে চাই, এখন আমি যে কলেজে পড়ি সেই কলেজটি এত ভালো না, আইএলটিএস করার ক্ষেত্রে কলেজে কোনো ইস্যু করবে না? না না, কোনো ইস্যু করবে না, এটা ডাজ নট ম্যাটার। আচ্ছা, ইয়েস নিয়ন, আইএলটিএস কোর্স করে দেশের বাইরে যাওয়া পসিবল হবে, তবে তোমার তুমি যেহেতু এখানে এসএসসি এইচএসসি এর কথা বলেছো, এইচএসসি তে তুমি এখনো আচ্ছা, এইচএসসি তো তুমি এখনো দাও নাই। সায়েন্স করে বিদেশে তো যাওয়া যাবে, ইয়েস, বাট তোমার এসএসসি এইচএসসি তে ভালো করতে হবে, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে, আরো অনেক প্রসেসেস ফলো করে ইউনিভার্সিটিতে টিকতে হবে, তারপরেই না তুমি আইএলটিএস দিয়ে বিদেশে যেতে পারবা। সো ইটস আ লং প্রসেস। আচ্ছা, অপো A112 জিজ্ঞেস করেছে, আপু আমার ইংলিশ মোটামুটি ভালো আছে, 1 মান্থ পরে কি 7.5 পাওয়া যাবে নাকি না? আচ্ছা, সো এটা আসলে ডিপেন্ড করে তোমার তোমার কারেন্ট লেভেলটা কিরকম আছে সেইটার উপর। সো তুমি আগে একটা মক টেস্ট দাও কোনো প্রিপারেশন ছাড়া, দেখো যে তোমার 7.5 এর আশেপাশে আসে নাকি। যদি আসে তাইলে তো ইউর সেট, কোনো সমস্যা নাই, দিয়ে দিতে পারো পরীক্ষা। বা যদি কম আসে তাইলে দ্যাট মিনস যে তোমার আরো অ্যাকচুয়ালি টাইম নিয়ে প্রিপারেশন নিতে হবে। 10 মিনিট স্কুলে কিন্তু ফ্রিতে মক টেস্ট দেওয়া যায়, তো মক টেস্টটা দিয়ে দেখতে পারো। এসকে শহীবুর রহমান জিজ্ঞেস করেছে, আমেরিকা আর ইউএসএ হুইচ ইজ ইজিয়ার এট প্রেজেন্ট? আচ্ছা, সো এটা আসলে ডিপেন্ড করে, কানাডাতে রেসিডেন্সি বা ওয়ার্ক পারমিট পাওয়া ইজ মাচ ইজিয়ার দেন আমেরিকা। সো তোমার যদি অ্যাকচুয়ালি লং টার্ম প্ল্যান থাকে যে তুমি সেটেল হয়ে যেতে চাও সেইখানে, তাহলে তুমি এই কানাডায় ট্রাই করতে পারো। আর ওরকম কোনো প্ল্যান যদি না থাকে তাহলে ইউএসএ ও দেখতে পারো, সমস্যা নাই। বাট আমার মনে হয় যে ইজিয়ার প্রবাবলি কানাডা স্লাইটলি, বুঝছো? আচ্ছা, রাইটিং এ কিভাবে ভালো করা যায় জিনাত আমাদেরকে জিজ্ঞেস করেছে। রাইটিং নিয়েই তো আমরা আজকে মেইনলি ডিসকাস করছি। সো আই থিঙ্ক তুমি আজকের ক্লাসটা করলে ওভারঅল অনেক বেনিফিট পাবা। ওকে, আচ্ছা, আমরা এখানে আরেকটা প্রশ্ন পেয়েছি, আপনাদের কোর্স ফি কত এন্ড হাউ ক্যান আই স্টার্ট? আমাদের 16910 নাম্বারটাতে তুমি যদি কল করো, তোমার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট ম্যানেজ করে দিবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। তুমি একটু 16910 তে কল করে আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজারদের সাথে কথা বলবা, ওরা তোমাদেরকে ব্যবস্থা করে দিবে, নো প্রবলেম। ঠিক আছে? আচ্ছা, ইউএসএ তে ইকরাম জিজ্ঞেস করেছে, ইউএসএ তে স্কলারশিপ পেতে হলে কি কি ইসিএ থাকতে হবে? আচ্ছা, সো অনেস্টলি স্পিকিং, তোমার ইসিএ গুলা হ্যাভ টু বি ভেরি রিলেটেড টু দ্য ডিগ্রি ইউ আর অ্যাপ্লাইং ফর। তুমি যেই প্রোগ্রামে পড়বে সেটার সাথে রেলেভেন্ট ইসিএ যদি দেখাতে পারো খুব ভালো হয়। বাট ইউএসএ তে দেখা যায় যে ইন জেনারেল
অনেক ডাইভার্স এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ওরা পছন্দ করে, বাট তুমি কনসিস্টেন্টলি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে ইনভলভ ছিলা সেইটা ওরা বেশি প্রেফার করে। সো ইউ ওয়ন্ট বি এবল টু শো দেম যে তুমি 1 মাস এখানে কাজ করছো, 2 মাস এখানে কাজ করছো, 6 মাস আরেক জায়গায় কাজ করছো। ওইটা দেখায় আসলে কোয়ান্টিটিটা ম্যাটার করে না এক্সট্রা কারিকুলার এর ক্ষেত্রে, স্পেশালি ফর ইউএসএ কোয়ালিটি ম্যাটার করে। তুমি একটা দুইটা এক্সট্রা কারিকুলার বেছে নিবা এন্ড ডিপলি ওগুলোর পেছনে কাজ করবা, সেগুলো নিয়ে কাজ করবা, তাইলে দেখবা যে তোমার সিভিটা আরো এনরিচড হবে। আচ্ছা, অনলাইন কোর্স করে আইএলটিএস এ ভালো করা যাবে নাকি? অফকোর্স যাবে। আরে কিছুদিন আগে আমরা যেহেতু ব্রেকেই আছি, আমি কিছুদিন আগে একটা জুয়েলারির দোকানে গিয়েছিলাম। ওই জুয়েলারির দোকানে আমি আমার স্টুডেন্টের সাথে দেখা হয়। সে হচ্ছে যে আগামী মাসে দেখা হয়েছে, তো অবশ্য প্রায় 1 মাস হয়ে গেছে। তো সে হয়তো এই মাসেই বলেছিল যে এই মাসেই সে হচ্ছে ইউকে চলে যাচ্ছে, ডারহাম ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে। সো সেও আইএলটিএস 8 পেয়েছে এন্ড সে কিন্তু আমার কোর্স বাদে আর কোথাও এনরোল ছিল না। তারপরে কিছুদিন আগে আমি একটা মিটিং এ গিয়েছিলাম। সো ওই মিটিং এ আমার হচ্ছে যে যার সাথে মিটিং ছিল তার ছেলের সাথে দেখা হয়েছে। সেও হচ্ছে যে 1-2 মাস পরেই বিদেশে যাচ্ছে। সেও আইএলটিএস পরীক্ষা দিয়েছে এবং আমাদের কোর্স করেছে। আমাদের কোর্স করে সে 8 পেয়েছে। সো অফ কোর্স অনলাইনে প্রিপারেশন নিয়ে আইএলটিএস এ ভালো করা পসিবল। আমি নিজেও তো অনলাইনে প্রিপারেশন নিয়েছিলাম। আমি যখন পড়েছিলাম তখন আমি খুব ভালো, ভালো রিসোর্সেস থেকে পড়েছিলাম। সো আমি সেই রিসোর্সেস গুলোও আপনাদেরকে রেকমেন্ড করব। যেমন আইএলটিএস লিজ আছে, খুবই পপুলার। আমি নিজেও পরীক্ষা যখন দিয়েছিলাম আমি ওর অনেক কনটেন্ট দেখেছিলাম। সো এটা দেখতে পারেন। E2 আইএলটিএস নামের একটা ইউটিউব চ্যানেল আছে, এক্সিলেন্ট একটা চ্যানেল, খুব খুব ভালো ভালো আইএলটিএস রিলেটেড কন্টেন্ট তাদের আছে, সেগুলোও দেখতে পারেন। তার পাশাপাশি আমার মনে হয় যে আপনাদের যদি এমনও হয়ে থাকে যে আহ, এইখানে ভিডিও না দেখে হয়তোবা ব্লগ পড়ে আপনারা পরীক্ষা দিতে যাচ্ছেন, জাস্ট গুগল, আপনি আইএলটিএস এ যেটা নিয়ে গুগল করবেন দেখবেন যে অনেক রিসোর্সেস আসবে। সো রিসোর্সেস গুলো ভালোভাবে ইউটিলাইজ করতে পারলেই হবে। আচ্ছা, আম, আচ্ছা, ঠিক আছে, আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ক্লাসটা আবারও স্টার্ট করব। আমাদের নামাজের ব্রেক চলছে। আচ্ছা আচ্ছা, অনেকে একই প্রশ্ন বারবার দিচ্ছেন। বারবার দিলে আপনাদের কমেন্ট গুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। সো একই প্রশ্ন বারবার দিয়েন না। রাইটিং টাস্ক 2 নিয়ে আমরা নেক্সট ডে ওয়েবিনার করব ইনশাল্লাহ। আমার এসএসসি রেজাল্ট জিপিএ 5, এইচএসসি 4.33, আইএলটিএস রেজাল্ট যদি 6 হয় তাহলে আমি কোনো দেশে স্কলারশিপ পাবো নাকি? আচ্ছা, এটা একজন জিজ্ঞেস করেছে। আমি তোমাকে রেকমেন্ড করব হচ্ছে তুমি অনার্সটা বাংলাদেশ থেকেই করো, তারপরে মাস্টার্স এর জন্য বিদেশে যাও। দ্যাটস অলওয়েজ ইজিয়ার। কারণ আন্ডারগ্রাডের জন্য দেখা যায় যে বিদেশে যাওয়াটা কঠিন, একসেপ্ট হওয়ার চান্স আর একটু কম। বাট মাস্টার্স এর জন্য কিন্তু আবার একসেপ্টেন্স বেশি আসে স্টুডেন্টদের। সো আই অলওয়েজ রেকমেন্ড পিপল যে স্টুডেন্টস স্পেশালি যারা হচ্ছে যে অনার্সও করে নাই, যে আমরা দেশে থেকে অনার্সটা করে ফেলি, তারপরে আমরা যাই মাস্টার্স এর জন্য। কারণ যাদের অফকোর্স যাদের সিভি অনেক স্ট্রং হয়, যারা হয়তো বা একদম ধরেন অলিম্পিয়াড করেছে, অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে, তাদের কেসে কিন্তু অফকোর্স দিস ইজ ভেরি ডিফারেন্ট। তাদের কেসে এটা খুব একটা ম্যাটার করবে না। তারা অনার্স এর সময় অ্যাপ্লাই করলে অনার্স এর সময় অনেক ভালো স্কলারশিপ নিয়ে পড়তে যেতে পারবে। বাট অফকোর্স এটা সবার জন্য সেম না। সব এখানে অনেক মিডিওকার স্টুডেন্টস বা একটু দেখা যায় যে উইক স্টুডেন্টরাও বিদেশে যেতে চায়। সেই ক্ষেত্রে আমি রেকমেন্ড করি যে আপনারা অনার্সটা বাংলাদেশে করেন, অনার্সে ভালো একটা রেজাল্ট করেন, ওই রেজাল্ট ইউজ করে মাস্টার্স এর জন্য বিদেশে যান। দ্যাটস অলওয়েজ আ বেটার অপশন। আচ্ছা, রাইটিং টাস্ক 2 নিয়েও ওয়েবিনার হবে। আমরা ইনশাল্লাহ নেক্সট ওয়েবিনারটা চেষ্টা করব রাইটিং টাস্ক 2 নিয়ে করতে। আচ্ছা, সো আমরা তাহলে আমাদের ক্লাসটাতে ফেরত চলে যাই, যেহেতু অলরেডি 6:47 বেজে গিয়েছে। সো আমরা এখানে একটা লাইন গ্রাফ রেখেছি, স্যাম্পল লাইন গ্রাফ আছে এখানে। এই স্যাম্পল লাইন গ্রাফটার কোয়েশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন, the chart below gives information about population growth in 3 major Bangladeshi cities from 1992 to 2016. সো মেইনলি আমাদেরকে এই লাইনটাও কিন্তু প্যারাফ্রেজ করতে হবে। যখন আমরা আমাদের রাইটিং স্যাম্পলটা লিখবো তখন দেখব যে সেখানে কিন্তু আমাদের এই লাইনটাকে প্যারাফ্রেজ করা মাস্ট, সো করতে হবে। এরপরে প্রশ্নে বলেছে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স এন্ড মেক কম্পারিজনস। এটা তো অফকোর্স ইটস ভেরি কমন ফর, মানে এটা আইএলটিএস
টাস্ক 1 এর জন্য দিস ইজ ভেরি কমন, এটা থাকেই। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি, এইখানে আমরা একটা স্যাম্পল রাইটিং রেখেছি এবং এটাকে আমরা একটা এস্টিমেটেড ব্যান্ড স্কোর দিয়েছি। Why is it an estimated band score? Because আমরা তো কেউ IELTS এক্সামিনার না, আমরা তো অ্যাকচুয়ালি নিশ্চিত হয়ে বলতে পারবো না যে এটাই ও আসলে ব্যান্ড 6.5 পাওয়ার কথা। বাট আমরা এখানে একটা ওভারঅল ও কিরকম ভুল করেছে, কি মিস্টেকস গুলো আছে সেগুলো দেখে একটা এস্টিমেটেড ব্যান্ড স্কোর দেওয়ার চেষ্টা করেছি। সো দেখেন এখানে সে কমন কিছু ভুল করেছে। ফার্স্ট যে মিস্টেকটা সে করেছে, যেটা একদম দেখা মাত্রই আমরা আমাদের চোখে পড়ছে, সেটা হলো যে এখানে কিন্তু সে একদম প্যারাগ্রাফিং করে নাই, মানে ও একটা থোকেই পুরো লেখাটা লিখে ফেলেছে। সো দ্যাটস আ বিগ মিস্টেক। আমাদের আইএলটিএস রাইটিং টাস্ক 1 এ আমি আপনাদের কিন্তু প্যারাগ্রাফ ওয়াইজও সাজিয়ে দিয়েছি যে কিভাবে আমরা ইন্ট্রোডাকশন লিখবো, ওভারভিউ স্টেটমেন্ট লিখবো, বডি প্যারাগ্রাফস লিখবো, কনক্লুশন লিখবো না। তো সেগুলো সব কিন্তু আমি আপনাদেরকে বলে রেখেছি। সো এখানে সে যেই মেইন ভুলটা একদম ফার্স্টে চোখে পড়ার মতো যে ভুলটা করেছে, সেটা হচ্ছে যে সে কোনো প্যারাফ্রেজিং করে নাই। আচ্ছা, তারপরে যদি আমরা তার আরো কিছু মিস্টেকস দেখি, দেখেন সে এখানে মোটামুটি একটা জায়গায় আমরা একদম দেখেই বলতে পারছি যে সে ভুলভাবে ট্রানজিশন ওয়ার্ডস ইউজ করেছে। মানে ডিসপাইট অফ বলে কিন্তু কোনো ট্রানজিশন ওয়ার্ড হয় না, ইনস্পাইট অফ হয়। ডিসপাইট যখন আমরা লিখি, ডিসপাইটের সাথে কিন্তু অফ লিখতে হয় না। সো ইটস ডিসপাইট, জাস্ট ডিসপাইট, ডিসপাইট দিস ওভারঅল ট্রেন্ড, নট ইন ডিসপাইট অফ। ঠিক আছে, যদি আমি ইনস্পাইট লিখতাম তাহলে আমি ইনস্পাইট অফ লিখতাম। আচ্ছা, সো এটাও আরেকটা মিস্টেক করেছে। তো ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে তার ট্রানজিশন ওয়ার্ডস, গ্রামারেও কিছু টুকটাক ইস্যু ছিল। তারপরে আমি এখানে আবারও দেখতে পাচ্ছি ঢাকা's population increased most overall starting at 20,000 in 1992 but gaining around 110,000 people in 2016. সো এখানে কিন্তু আমরা বলেছি যে সে পুরো আইডিয়াটা এক্সপ্রেস করে নাই। পুরো আইডিয়াটা এক্সপ্রেস করে নাই অর্থাৎ দেখেন এখানে ঢাকার ম্যাপ যখন আমরা দেখব, ঢাকার ম্যাপে কিন্তু ঢাকার লাইন গ্রাফটা আমরা যখন দেখব, লাইন গ্রাফে কিন্তু আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে দেয়ার ইজ মোর টু দ্য পিকচার। এখানে আরো অনেক কিছু ইনফরমেশন সে চাইলে এই লাইনটাতে অ্যাড করতে পারতো, which he or she did not. সো এই জায়গাটাতে আমাদের আরো ইনফরমেশন অ্যাড করা উচিত ছিল। সো উই শুড হ্যাভ ডান দ্যাট। ঠিক আছে, তারপরে সে কোনো সামারি স্টেটমেন্ট লিখে নাই। অফকোর্স আইএলটিএস রাইটিং টাস্ক 1 এ কোনো কনক্লুশন লেখার দরকার নাই, এটা তো আগেও বলেছি, কিন্তু একটা সামারি স্টেটমেন্ট লিখতে পারলে খুব ভালো হয় যে ইন সামারি আমরা এটা 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 দেখতে পাচ্ছি। সো এখানে ওভারঅল এই জন্য আমরা এটাকে ব্যান্ড 6.5 দিয়েছি, বিকজ এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে কিছু কিছু জায়গায় সে এখানে অ্যাকচুয়ালি বেশ কিছু গ্রামাটিক্যাল মিস্টেকস করেছে, ইনকমপ্লিট ইনফরমেশন দিয়েছে, কিছু কিছু প্যারাগ্রাফিং করে নাই। দ্যাটস ওয়ান অফ দ্য বিগেস্ট মিস্টেকস, এটাও করা উচিত ছিল। তো প্যারাগ্রাফিং করে নাই। সো এই জিনিসগুলো মিলিয়ে আমাদের মনে হয়েছে যে এটা খুব একটা বেশি হাই ব্যান্ড স্কোর করতো না। সো এর পাশাপাশি আমরা কিন্তু একটা প্রপার অল্টারনেটিভও রেখেছি, অর্থাৎ যে এই এসেটাকে কিভাবে আমরা অ্যাকচুয়ালি 8 অথবা 8 পয়েন্ট বা 8 এন্ড অ্যাবাভ স্কোর করাতে পারতাম সেটা রেখেছি। সো একদম ফার্স্টে আপনারা কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে আমরা প্যারাগ্রাফিংটা এনশিওর করেছি, which is very important. চোখে দেখার মতো যে ভুল একটা হতে পারে সেটা কিন্তু প্যারাগ্রাফিং এর মিস্টেক, যেটা এক্সামিনার দেখা মাত্রই বুঝে যাবে যে আচ্ছা প্যারাগ্রাফিং করে নাই, এটার জন্য মার্ক কাটতে হবে। সো প্যারাগ্রাফিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখেন ফার্স্ট যে লাইনটা আছে, দ্য লাইন গ্রাফ ইলাস্ট্রেটস, ওই লাইনটা, এই লাইনটাতে কিন্তু আমরা প্রশ্নে যেই কথাটা বলা হয়েছে ঠিক সেই কথাটাকেই আমরা নিজেদের শব্দ ইউজ করে প্যারাফ্রেজ করেছি বা রিফ্রেজ করেছি। সো এটা আমাদের মাস্ট করতে হবে। All cities experienced growth, notably surging from 2013 to 2016. So একদম মেইন যে ওভারভিউ স্টেটমেন্টটা আছে সেই ওভারভিউ স্টেটমেন্টটা দিয়ে দিয়েছি যে ওভারঅল সবগুলো সিটিজেই কিন্তু আমরা গ্রোথ দেখতে পেরেছি, কিন্তু 2013 থেকে 16 মধ্যে আমরা সবচেয়ে বড় একটা সার্চ দেখেছি বা সবচেয়ে বড় একটা পিক হয়েছে এই টাইম পিরিয়ডটার মধ্যে। সো মেইন ইনফরমেশনটাও আমরা দিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরে দেখেন আমরা সেকেন্ড যে প্যারাগ্রাফটা আছে সেইখানে আমরা মেইনলি লিখেছি হলো আমাদের যে ইনফরমেশন গুলো নিয়ে আমরা মেইনলি ব্যাখ্যা করতে চাই। সো দেখেন ঢাকা উইথ দ্য লিস্ট ইনিশিয়াল গ্রোথ সো অ্যান ইমপ্রেসিভ রাইজ। সো আমরা অ্যাডজেক্টিভ ইমপ্রেসিভ ইউজ করেছি, রাইজ ইউজ করেছি। সো আমরা আপনাদেরকে একটু আগে কিন্তু ভোকাবুলারি দেখলাম যে কোনো কিছু যখন বাড়তে থাকে আমরা কিরকম ভোকাবুলারি ইউজ করতে পারি। অ্যাডিং অ্যারাউন্ড 110,000 পিপল বাই 2016। তারপরে আমরা কিছু লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করেছি। লিঙ্কিং ওয়ার্ডস এর ব্যবহারটা দেখেন। ইন কন্ট্রাস্ট, বরিশাল স্টার্টিং সিমিলারলি গেইনড merely
50,000, যে এর উল্টো পাশে। তো বরিশালের কিন্তু কেসটা ঢাকার মতো ছিল না। আপনারা ম্যাপ দেখলেও বুঝতে পারবেন যে বরিশালের ম্যাপটা, লাইন গ্রাফটা দেখলেও বুঝতে পারবেন যে বরিশাল কিন্তু রেড মার্ক করা লাইনটা, সো সে কিন্তু কনসিডারেবলি লোয়ার, অন্যগুলোর থেকে একদম চোখে পড়ার মতো কম একটা লেভেলে আছে। সো সেইটা আমরা তুলে ধরেছি। চট্টগ্রাম initially leading with 30,000 yearly growth, tapered to 105,000 by 2016। ঠিক আছে, তো এখানে আমরা চিটাগং এরটা তুলে ধরেছি। তারপরে আমরা notably 2004 saw declines in all cities potentially due to shared factors। এখানে একটা জিনিস হয়েছে, খেয়াল করে দেখবেন, আমরা বলেছি যে 2004 সালে প্রত্যেকটা সিটিতে কিন্তু কমেছে। সো দিস ইজ আ ভেরি নোটেবল ফ্যাক্টর, এটা একদম চোখে পড়ার মতো তথ্য যে একই সালে সবার মধ্যে একটা ডিক্রিজ এসেছে। সো এটা কিন্তু আমাদের বলতে হবে। পোটেনশিয়ালি ডিউ টু শেয়ার্ড ফ্যাক্টরস, এই টাইপের অ্যাজাম্পশন রাইটিং টাস্ক 1 এ করার দরকার নাই। তো এখানে কিন্তু সে একটু সে যে মার্ক কাটা খেলো, ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে দিস, যে সে একটা হালকা পাতলা অ্যাজাম্পশন বা অনুমান করার চেষ্টা করেছে যে হ্যাঁ সবগুলো সিটিতেই কমেছে, হতে পারে একই কারণেই কমেছে। সো ওই গেস ওয়ার্কটা অ্যাকচুয়ালি রাইটিং টাস্ক 1 এ করার দরকার নাই। তারপরে সে একটা সামারি স্টেটমেন্ট দিয়েছে। ইন সামারি, these cities underwent substantial population growth with Dhaka's being the most remarkable, highlighting the dynamic urbanization patterns in Bangladesh over the observed period। সো ঠিক আছে, সো এখানে কিন্তু আবারও সে একটা কাজ করেছে, খেয়াল করে দেখতে হবে। এই অ্যাজাম্পশনটাও কিন্তু করা যাবে না। এখানে ও লাস্ট লাইনটাতে লিখেছে যে ডাইনামিক আরবানাইজেশন প্যাটার্নস ইন বাংলাদেশ ওভার দ্য অবজার্ভ পিরিয়ড। আমরা কিন্তু এখানে লাইন গ্রাফ দেখে কোনোভাবেই বলার সুযোগ নাই যে এখানে আরবানাইজেশন হয়েছে নাকি হয় নাই, নাকি এই যে পপুলেশন বাড়ছে এটা কি কারণে হয়েছে, বলার কোনো স্কোপ নাই। সো এই টাইপের অ্যাজাম্পশনস গুলো আমরা রাখবো না। সো ও যে 2টা মার্ক, ও যে একটু আমি বলবো 2টো মার্ক হারিয়েছে, কারণ ফার্স্ট অফ অল সে ওই শেয়ার্ড ফ্যাক্টরস এর কথাটা বলে সে হচ্ছে যে একটা অ্যাজাম্পশন করার চেষ্টা করেছে। সে আবার এই আরবানাইজেশন প্যাটার্নস এর কথাটা বলেও কিন্তু একটা অ্যাজাম্পশন করার চেষ্টা করেছে। সো ডোন্ট ট্রাই টু মেক এনি অ্যাজাম্পশনস, জাস্ট ছবিতে যেটা দেখছি সেটার কথাই যাতে আমরা বলি, অলরাইট? এর বাইরে গিয়ে কথা বলার কোনো দরকার নেই। ব্যান্ড 6 আর ব্যান্ড 9 এর আনসারের মধ্যে কি কি পার্থক্য, তাহলে আমরা এখানে একদম ক্লিয়ারলি, আমি তো এগুলো বলেই দিয়েছি, জাস্ট আপনাদের সুবিধার্থে আমরা এটাকে একদম টেবল ওয়াইজ দেখিয়েও দিলাম যে আমরা ব্যান্ড 6 এর আনসারে যখন যাই তখন আমাদের দেখা যায় যে ওভারঅল রাইটিংটা কোহেরেন্ট হয় না, ডিসকোর্স মার্কারস এফেক্টিভলি ইউজ করা হয় না। কিন্তু যখন আমরা ব্যান্ড 9 এ চলে যাই এগুলো সবকিছু খুব এফেক্টিভলি করা হয়। লেক্সিক্যাল রিসোর্স অর্থাৎ শব্দের ব্যবহার, সো আমরা দেখতে পারি যে ব্যান্ড 6 এর ক্ষেত্রে ভোকাবুলারি রেঞ্জটা সো হয়, মানে মোটামুটি অ্যাভারেজ হয়। কিছু কিছু জায়গায় ইনঅ্যাকুরেসিস থাকে, প্যারাফ্রেজিং অ্যাকুরেটলি হয় না। আবার ব্যান্ড 9 এর ক্ষেত্রে খুবই ফ্লেক্সিবল, খুবই প্রিসাইজ ভোকাবুলারি ইউজ করা হয় এবং অ্যাকুরেট এন্ড এফেক্টিভ প্যারাফ্রেজিং করা হয়। মানে আমরা যেই জায়গাগুলোতে প্রশ্নে যে শব্দগুলো আছে ব্যবহার করছি সেগুলো প্রপারলি প্যারাফ্রেজ করে ব্যবহার করছি। গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসি নিয়েও একই, যে আমাদের ফার্স্টে হচ্ছে যে আমরা ব্যান্ড 6 এর কথা যদি বলি তাহলে আমাদের বিভিন্ন জায়গায় দেখা যাবে যে সেন্টেন্স স্ট্রাকচারে ইনকারেক্ট ইউজেজ রয়েছে, সেগুলো রয়ে যায়, এই কারণে একটা স্যাম্পল ভালো করে না। বাট ব্যান্ড 9 এ সেগুলো গিয়ে কিন্তু একদম মিনিমাল হয়, আমাদের সেন্টেন্স স্ট্রাকচারস খুব ভালোভাবে ইউজ করা হয়, এরার্স থাকে না। সো অল অফ দ্যাট sort of helps you get a band 9 or band 8 answer। ঠিক আছে? আচ্ছা, সো ইম্পর্টেন্ট কিছু জিনিস আমরা একটু মাথায় রাখবো আইএলটিএস পরীক্ষার ক্ষেত্রে। ইম্পর্টেন্ট থিংস টু কিপ ইন মাইন্ড, কি কি জিনিস? 5টা জিনিস মাথায় রাখার চেষ্টা করব ওভারঅল আইএলটিএস নিয়ে। কোয়েশ্চেনের সব পার্টস গুলো আমাদের আনসার করতে হবে। সো এটা রাইটিং টাস্ক 2 এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা যাতে আমাদেরকে প্রশ্নে যা যা বলা হয়েছে সেগুলো যাতে অ্যাকুরেটলি আনসার করি, অ্যাকুরেটলি সাথে সেগুলো এক্সপ্লেইন করি। একটা ক্লিয়ার পজিশন দিতে হবে, যে অফকোর্স রাইটিং টাস্ক 1 এ পজিশন নেওয়ার কিছু নাই, পজিশন বলতে একটা নিজের ওপিনিয়ন দেওয়া। রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে কিন্তু ইউ হ্যাভ টু টেক আ ক্লিয়ার পজিশন, অর্থাৎ যে আপনার ওপিনিয়নটা কি, আপনি ক্লিয়ারলি কি বলতে চাচ্ছেন সেটা বলতে হবে। আপনার এসেটাকে স্ট্রাকচার করতে হবে। রাইটিং টাস্ক 2 এর স্ট্রাকচার নিয়ে আমরা অফকোর্স আমাদের পরবর্তী ওয়েবিনারে আরো ডিটেইলসে আলোচনা করব, বাট অফকোর্স আমাদের রাইটিং টাস্ক 2 এর স্ট্রাকচারটা অনেক ক্লিয়ার থাকতে হবে। লিঙ্কিং ওয়ার্ডস, লিঙ্কিং ডিভাইসেস অনেক অ্যাকুরেটলি ইউজ করতে হবে, না হলে মার্ক কাটা যাবে। এন্ড অফকোর্স লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের অনেক ভালো একটা রেঞ্জ অফ ভোকাবুলারি ইউজ করতে হবে, রাইট? সো লেক্সিক্যাল রিসোর্সে কিন্তু আইএলটিএস এ মার্ক থাকে এবং লেক্সিক্যাল রিসোর্সটা খুব রিচ হতে হবে, রেলেভেন্ট হতে হবে। আপনার শব্দগুলো রেলেভেন্ট হলে আপনি সেখানে
এবং অ্যাডভান্সড, অ্যাডিকুয়েটলি অ্যাডভান্সড হতে হবে, তাহলে সেখানে ভালো স্কোর পাবেন। অ্যান্ড ইউ হ্যাভ টু ইউজ আ রেঞ্জ অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচারস কারেক্টলি অ্যান্ড অ্যাকুরেটলি। সেন্টেন্স স্ট্রাকচার ভ্যারি করতে হবে, গ্রামাটিক্যাল স্ট্রাকচারস ভ্যারি করতে হবে। সো দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসেটা থরলি চেক করবেন, কোনো যদি ভুল থাকে, স্পেলিং এরর, গ্রামার এরর, সেগুলো যাতে চোখে পড়ে, সেগুলো যাতে আপনি কারেক্ট করে ফেলতে পারেন। আচ্ছা, আইএলস নিয়ে কিছু কমন আমাদেরকে কোয়েশ্চেন ফেস করতে হয়, সেগুলো যদি বলি, আইডিয়াল ওয়ার্ড কাউন্ট কি হতে পারে? টাস্ক 1 এর জন্য আইডিয়াল ওয়ার্ড কাউন্ট হচ্ছে 150 ওয়ার্ড। 150 ওয়ার্ডস কে বাড়িয়ে লিখতে চাইলে আমরা ইজিলি 70-80 পর্যন্ত যেতে পারি, বাট এর বেশি একেবারেই যাওয়া উচিত না। Which part of the writing task preparation should I focus more on? যে আমরা রাইটিং টাস্কের প্রিপারেশন যখন নিব, কোন পার্টটাতে আমার খুব বেশি ফোকাস করা উচিত? আই উড হাইলি রেকমেন্ড যে আমরা রাইটিং যখনই একটা তো নাম্বার 1 প্র্যাকটিস, রাইটিং অনেক বেশি প্র্যাকটিস করতে হয়। সো প্লিজ মেক শিওর যে আপনারা অনেক লিখেছেন। এবং সেকেন্ড সেটা হচ্ছে যে অনেক ফিডব্যাক নিতে হবে। আপনার যদি কোনো ফ্রেন্ড বা কোনো রিলেটিভ বা কেউ যদি থেকে থাকে যে হচ্ছে যে অনেক ভালো ইংলিশ লিখতে পারে বা ওভারঅল ইংলিশে অনেক ভালো, তার থেকে একটু ফিডব্যাক নিবেন যে রাইটিংটা কিভাবে আরো বেটার করা যেতে পারতো। আচ্ছা, অনেক স্টুডেন্টদের থেকে আমরা এই কোয়েশ্চেনটাও পাই যে আমরা কি ঘরে বসে অনলাইনেই আইএলটিএস এর প্রিপারেশন নেওয়াটা উত্তম, নাকি আমরা একটা কোচিং সেন্টার জয়েন করাটা বেস্ট? সো আমি এখানে মিক্সড আপনাদেরকে একটা সলিউশন দিতে চাই। সেটা হচ্ছে যে আপনি যদি ঘরে বসে অ্যাকচুয়ালি আপনার ফুল প্রিপারেশনটা নিতে চান, তাহলে অফকোর্স আমাদের সাথেই প্রিপারেশন নিতে পারবেন, এখানে তো কোনো সমস্যা নাই। আপনি মক টেস্ট দিতে পারবেন, আপনি মক টেস্টের সাথে সাথে স্কোরও পেয়ে যাবেন, আপনি বই পড়তে পারবেন, বইটা কিন্তু আপনাকে ডেলিভারি দিয়ে দেওয়া হবে, বই পড়তে পারবেন, আমাদের ভিডিও দেখতে পারবেন। সো এর বেশি আসলে রিসোর্সেস প্রয়োজন হয় না, বুঝছেন? তো আপনি ঘরে বসে অফকোর্স ফুল প্রিপারেশন নিতে পারবেন। যেটা হবে হচ্ছে আপনার যদি এক সময় আমাদের মক টেস্ট ছিল না, তখন আমি এটাও বলতাম যে মক টেস্ট দেওয়ার জন্য কোচিং এ চলে যান, অসুবিধা নাই। আমাদের এখন মক টেস্টও আছে, আপনি মক টেস্টও দিতে পারবেন আমাদের প্ল্যাটফর্ম থেকেই। বাট যদি আপনার খুব ইচ্ছা থাকে যে আপনি পেপার বেসড মক টেস্ট দিতে চান কয়েকটা, তাহলে একটা কোচিং সেন্টারে গিয়ে কয়েকটা পেপার বেসড মক টেস্ট দিতে পারেন, অসুবিধা নাই। বাট প্রিপারেশনের জন্য অনেস্টলি স্পিকিং অনলাইন প্রিপারেশন ইজ মোর দেন এনাফ। কোনো সেখানে কোনো ঘাটতি থাকবে না, আই ক্যান অ্যাসিওর ইউ। আচ্ছা আচ্ছা, সো আমি যদি আইএলটিএস এর জন্য বই রেকমেন্ড করতে যাই, তাহলে অফকোর্স আমি যেটা করব হচ্ছে যে ফার্স্টে আমাদের বইটা রেকমেন্ড করব। আমার ঘরে বসে আইএলটিএস প্রস্তুতি বইটা যেটা আছে, সেটা রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং 4টা সেগমেন্টকেই খুব অ্যাডিকুয়েটলি কভার করে। সো দ্যাটস নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে আমি অনলাইন অনেক রিসোর্সেস রেকমেন্ড করব। অনলাইনে অফকোর্স আমাদের কোর্স করার পরে, আমাদের বই পড়ার পরে, এর পাশাপাশি যদি আপনার এডিশনাল রিসোর্সেস দরকার হয়, আমি আগেও বলেছি আইএলটিএস লিজ খুবই ভালো একটা রিসোর্স। এখান থেকে আইএলটিএস এর প্রিপারেশন আপনারা নিতে পারেন। E2 আইএলটিএস নামের একটা চ্যানেল আছে, এটাও খুব ভালো একটা রিসোর্স, এখান থেকেও প্রিপারেশন নিতে পারেন। সো ইউ ক্যান ডু অল অফ দিস টুগেদার। আমার মনে হয় যে আইএলটিএস প্রিপারেশন ওভারঅল অনেক ভালো হবে। রাইটিং টাস্ক 1 এ আমি কিভাবে কয়টা প্যারাগ্রাফে আমার আনসারস ডিভাইড করব। রাইটিং টাস্ক 1 এর ক্ষেত্রে আমি যেটা বললাম যে আপনার একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ থাকতে হবে, আপনার বডি প্যারাগ্রাফ 1-2 থাকতে হবে এবং লাস্টে একটা সামারি প্যারাগ্রাফ থাকতে হবে। ওকে, সো দ্যাটস 4 প্যারাগ্রাফস ইন টোটাল। আচ্ছা, আইএলটিএস নিয়ে কমন কিছু ভুল ধারণা আছে, সেই ভুল ধারণাগুলো একটু আলোচনা করে ফেলি। ফার্স্টটা হচ্ছে যে আমাদের মনে হয় বেশি স্কোর পাওয়ার জন্য বেশি লিখতে হবে। দ্যাটস নট ট্রু। আইএলটিএস এ সিস্টেমেটিক ভাবে লেখা, তারা আপনার থেকে যেটা চাচ্ছে শুধুমাত্র সেটা তাদেরকে প্রোভাইড করা এবং ওয়ার্ড লিমিট মেইনটেইন করে লেখাটা খুবই ইম্পর্টেন্ট। ইউ ডোন্ট হ্যাভ টু রাইট মোর টু স্কোর মোর। মানে বেশি লিখলেই যে বেশি মার্ক পাওয়া যাবে, নট রিয়েলি। বেটার হ্যান্ডরাইটিং উইল হেল্প ইউ স্কোর মোর। অনেকে ভাবে যে বেশি ভালো হ্যান্ডরাইটিং হলে মনে হয় বেশি মার্ক পাওয়া যায়, না। বাট আপনার হ্যান্ডরাইটিং যদি খুবই খারাপ হয়, এক্সামিনার যদি কিছু পড়তেই না পারে, তাইলে কিন্তু আবার একটু ঝামেলা হবে, ঠিক আছে? সো খুব ভালো হ্যান্ডরাইটিং থাকলে যে মার্ক ভালো আসবে তা ঠিক না। আচ্ছা, এক দেশ থেকে আরেক দেশে আইএলটিএস পরীক্ষার ডিফিকাল্টি মনে হয় কম বেশি হয়। কিছু কিছু দেশে বেশি ডিফিকাল্ট হয়, কিছু কিছু দেশে কম বেশি ডিফিকাল্ট হয়। দ্যাটস নট ট্রু। আইএলটিএস একদম স্ট্যান্ডার্ডাইজড একটা পরীক্ষা, সব দেশেই একই ডিফিকাল্টিতে পরীক্ষা হয়। আম, অনেক স্টুডেন্টদের এটাও থাকে যে আমরা মনে হয় খুব বেশি অ্যাডভান্সড ওয়ার্ডস লিখলে, অ্যাডভান্সড ভোকাবুলারি লিখলে মনে হয় আমাদের অনেক বেশি মার্ক আসবে। দ্যাট ইজ অলসো নট ট্রু। এটাও কিন্তু দেখা যায় যে রেলেভেন্ট অ্যাডভান্সড ওয়ার্ডস লিখতে পারলে আমরা ভালো মার্ক পাই। আচ্ছা, all examples must be supported by real evidence. Not really. কিছু কিছু জায়গায় আপনি hypothetical evidence বা একটু ধরেন একটু
মেড আপ এভিডেন্সও দিতে পারেন, অসুবিধা নেই। এখানে কিন্তু সব যে রিয়েল এভিডেন্স দিয়ে আপনাকে ব্যাকআপ করতে হবে, নট রিয়েলি। আই মাস্ট অনলি ইউজ ব্রিটিশ ইংলিশ স্পেলিং ইন মাই রাইটিং টাস্ক। অনেক স্টুডেন্টরাই মনে করে যে আমার মনে হয় ব্রিটিশ ইংলিশে স্পেলিং করতে হবে, নট রিয়েলি। বাট আপনাকে যেটা এনশিওর করতে হবে যে আপনার স্পেলিংটা যাতে কনসিস্টেন্ট থাকে। আপনি যদি ব্রিটিশ ইংলিশেই লিখে থাকেন তাহলে পুরো লেখা জুড়ে যাতে ব্রিটিশ ইংলিশ থাকে এইটা এনশিওর করতে হবে। আপনি যদি আমেরিকান ইংলিশে লিখে থাকেন তাহলে পুরো লেখা জুড়ে যাতে আমেরিকান ইংলিশ থাকে সেইটা আপনাকে এনশিওর করতে হবে। সো ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট। যে কোনো একটাই বেছে নেন, অসুবিধা নাই, বাট কনসিস্টেন্টলি আমাদেরকে সেই এক টাইপ অফ ইংলিশেই লিখতে হবে। ব্রিটিশ ইংলিশ হলে ব্রিটিশ ইংলিশ, আমেরিকান ইংলিশ হলে আমেরিকান ইংলিশ। এর মধ্যে আমাদের ক্লাসের পার্টটুকু কিন্তু শেষ হয়ে গিয়েছে। আপনারা কমেন্ট সেকশন থেকে, আমরা যদি স্লাইডটা চান তাহলে স্লাইডের লিঙ্কটা আমরা একটু কমেন্ট সেকশনে দিয়ে দেই। সো স্লাইডের লিঙ্কটা আপনারা ওখান থেকে পেয়ে যাবেন এবং স্লাইডটা ডাউনলোড করে রাখতে পারবেন, ঠিক আছে? সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কিপ ইট উইথ ইউ এন্ড ওভারঅল রিভিশনেও সেটা আপনাদেরকে হেল্প করবে। ওকে, আমরা কয়েকটা কোয়েশ্চেন নিব, কয়েকটা কোয়েশ্চেন নিয়ে আমরা আজকের ওয়েবিনারটা ওভারঅল শেষ করে ফেলবো। সো যারা যারা কোয়েশ্চেনস করেননি কোয়েশ্চেন গুলো করতে পারেন। আমরা দেখি কোনো কোয়েশ্চেন বাদ গিয়েছে নাকি। আচ্ছা, অপার রয় জিজ্ঞেস করেছে ইউকে তে মাস্টার্স এর জন্য মিনিমাম সিজিপিএ এন্ড আইএলটিএস স্কোর কত পেতে হবে? আচ্ছা, ইট রিয়েলি ডিপেন্ডস অপার। এখানে তুমি মনে করো যে তোমার স্কলারশিপ হয়তো প্রয়োজন নাই, যদি প্রয়োজন না থাকে তাহলে একরকম রিকোয়ারমেন্ট, স্কলারশিপ প্রয়োজন হলে রিকোয়ারমেন্ট ইজ ডিফারেন্ট। সো তুমি যদি স্কলারশিপ সহ পড়তে যেতে চাও তোমার সিজিপিএটা ভালো হওয়া লাগবে, বেশি হওয়া লাগবে। আইএলটিএস স্কোরের ক্ষেত্রে এটাও কিন্তু ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে, অর্থাৎ এক এক ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট কিন্তু এক এক রকম, আবার এক এক ইউনিভার্সিটির এক এক ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্টও কিন্তু একই রকম, এক এক রকম। সো দেখা যাবে যে তুমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছো ওই ইউনিভার্সিটিতে হয়তো বা ওভারঅল একটা রিকোয়ারমেন্ট আছে, আবার তুমি যেই ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করছো ওই ইউনিভার্সিটির ওই ডিপার্টমেন্টেরও আবার কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে। অলরাইট, সো ইউ হ্যাভ টু মেক শিওর যে তুমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছো না কেন ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে গিয়ে একটু ঘাটাঘাটি করো, রিকোয়ারমেন্ট গুলো একটু দেখার চেষ্টা করো। সো মেক শিওর যে ইউ ডু দ্যাট, তাইলে দেখবা যে ওভারঅল কত কি স্কোর লাগবে সেটা সম্পর্কেও ধারণা করতে পারবা। মোহাম্মদ মুরাদ হোসেন আমাদেরকে জিজ্ঞেস করেছে ইজ দেয়ার এনি ওয়ে টু সিট ফর অনলাইন মক টেস্ট? ইয়েস, 10 মিনিট স্কুল থেকেই অনলাইন মক টেস্ট দিতে পারবে ভাইয়া। তুমি জাস্ট 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে গিয়ে আইএলটিএস কোর্সটা খুঁজে বের করলে ওখানে পেয়ে যাবে। আর আমরা একটু আগে কমেন্ট সেকশনেও কিন্তু লিংক দিয়েছিলাম আমাদের মক টেস্টের, সো অনলাইনে গিয়ে মক টেস্টও দিতে পারবে, অসুবিধা নাই। আচ্ছা, এই যে মক টেস্টের লিংক অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। সো ঠিক আছে, ওকে। নেক্সট ওয়েবিনার কবে হবে? ইনশাল্লাহ এই মাসের শেষের দিকেই আমরা হচ্ছে যে নেক্সট ওয়েবিনারটা করে ফেলবো, এন্ড আমরা অফকোর্স অ্যানাউন্সমেন্টও দিব সব জায়গায় কবে হবে সেটা। আচ্ছা, স্পেশালি কোন কোন প্যারাগ্রাফ শিখে গেলে ভালো হয়? লিওন মানজারুল জিজ্ঞেস করেছে। আচ্ছা, সো ইট ডাজন্ট রিলি, প্যারাগ্রাফ তো তুমি ভাই শিখে যেতে পারবা না, তোমার তো প্যারাগ্রাফ আসলে মুখস্থ করার কিছু নাই। আইএলটিএস এর ক্ষেত্রে তো তুমি আহ কোনো কিছু মুখস্থ করে অ্যান্সার দিতে পারবা না, এটা আমরা একদমই রেকমেন্ড করি না। সো ডোন্ট ডু দ্যাট প্লিজ। আচ্ছা, হ্যাঁ, আমাদের ওয়েবিনার গুলো সম্পূর্ণ ফ্রি হয়। আচ্ছা, লিমন খান বলেছে এসওপি লেটার অফ রেকমেন্ডেশন নিয়ে একটু বলতে। আচ্ছা, এসওপি এবং লেটার অফ রেকমেন্ডেশন এগুলো নিয়ে কিন্তু আমি একদম ডিটেইলসে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, সেখান থেকে পাবে। আচ্ছা, ওকে, তারপরে যদি একটু দেখি আইএলটিএস এ কি আর্গুমেন্ট ওপিনিয়ন এসে আসে নাকি? ইয়েস, আইএলটিএস এ অফ কোর্স আর্গুমেন্ট এসে, আর্গুমেন্টেটিভ এসে, ওপিনিয়ন এসে খুবই কমন অ্যাকচুয়ালি আসা। ওকে, আইএলটিএস স্পিকিং এর জন্য সাজেশন তো না, আমি বলবো যে তুমি কমন টপিক গুলো একটু গুগল করো, দেখবা যে সব জায়গায় একই টাইপের টপিকই আসতেছে। তো এরকম 40-50টা কমন টপিক একটু দেখে নাও, দেখে গেলেই মোর দেন এনাফ। বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস, তোমার অনেক প্র্যাকটিস করতে হবে, সেগুলো কিভাবে আনসার দিতে পারো সেটা অনেক প্র্যাকটিস করতে হবে। সো ডু দ্যাট। আচ্ছা, ওকে, এখন মোটামুটি আমাদের, আচ্ছা আপু আমি কোথায় গেল কোশ্চেনটা?
আচ্ছা, আবিদুর রহমান দিয়ে বলেছেন যে উনি ইংলিশে অনেক উইক, তবে উনি 6 মাস পরে হচ্ছে যে আইএলটিএস পরীক্ষা দিতে চাচ্ছেন। সো অফ কোর্স আমি সবার উদ্দেশ্যেই জেনারেল অ্যাডভাইসটা দিয়ে দিব যে আমরা ফার্স্টেই একদম দেখি, একটা মক টেস্ট দেই কোনো প্রিপারেশন ছাড়া। ট্রাই এন্ড সি যে ওই মক টেস্টটাতে তোমার কিরকম স্কোর আসে, সেটার উপর বেস করে তুমি তোমার 6 মাসের প্ল্যানটা ডিজাইন করতে পারবা। সাধারণত দেখা যায় এক ব্যান্ড থেকে আরেক ব্যান্ড উঠতে হলে আমাদের 3 মাস টানা পরিশ্রম করতে হয়। এটা মানে একদম আওয়ারলি ব্রেকডাউন বলা তো ডিফিকাল্ট, এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। বাট 3 মান্থস অফ কনসিস্টেন্ট প্রিপারেশন ইজ নেসেসারি একটা ব্যান্ড স্কোর থেকে আরেকটা ব্যান্ড স্কোরে যাওয়ার জন্য, ঠিক আছে? সো মেক শিওর যে তুমি ফার্স্ট একটা মক টেস্ট দাও, মক টেস্ট দেওয়ার পরে দেখো যে কিরকম স্কোর আসে, ওভাবে প্ল্যান করো। আচ্ছা, তো আমরা আজকের মতো তাহলে আমাদের ওয়েবিনারটা শেষ করি। যেহেতু প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গিয়েছে, আমরা নেক্সট ওয়েবিনারটা ইনশাল্লাহ আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর উপর করব, যেহেতু আজকে আমাদেরকে কমেন্টেও অনেকে বলেছে টাস্ক 2 এর উপর। তো আমরা টাস্ক 2 এর উপর করার চেষ্টা করব। আই হোপ দ্যাট আপনাদের আজকের ওয়েবিনারটা করে ওভারঅল ভালো লেগেছে। ইনশাল্লাহ নেক্সট ওয়েবিনারে আপনাদের সবার সাথে দেখা হবে। আর আমরা কিন্তু ওয়েবিনার সম্পর্কে ওভারঅল ইনফরমেশন গুলো আমাদের পেজে স্টোরিতে দিতেই থাকি, তো সেখানে চোখ রাখলেও ইনশাল্লাহ নেক্সটটা মিস হবে না। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ওয়েবিনারটাতে দেখা হচ্ছে।